আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আমি তোমাদের তানজিম ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষে এবং আজকে আমরা আমাদের ভার্সিটি এ ইউনিট প্রিপারেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের অণুজীব চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমি তোমাকে এই জিনিসটা এনশিওর করতে পারি, যেহেতু আমরা মোটামুটি একটা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছি, আমার অ্যাকচুয়ালি একাডেমিক লাইফের মতো এত কিছু জানার দরকার নাই, বরঞ্চ আমার আরো ডিপলি কিছু জিনিস জানতে হবে, আবার কিছু জিনিস আমার ওমিট করতে হবে, কিছু জিনিস আমার বাদ দিতে হবে। সো যখন আমরা একটা জিনিস প্রিপারেশন নেই, দেখো আমাদের একাডেমিক লাইফ এবং আমাদের অ্যাডমিশন লাইফ দুটো কিন্তু সেপারেট জিনিস, ঠিক আছে? সেটা বুঝতে হবে। ধরো একাডেমিক লাইফে আমি যে গতিতে এবং যেই টেকনিক ফলো করে পড়াশোনা করছি, আমি যদি সেম জিনিসটা অ্যাডমিশনে পড়ি তাহলে আমি নিশ্চিত মারা খাবো, কারণ অ্যাডমিশনে অ্যাকচুয়ালি সবখান থেকে কোয়েশ্চেন আসে না। দেখো এই যে আমি এখন অনুজীব পড়াবো না, এই অনুজীবের মধ্যে সবখান থেকে যেরকম তোমরা একাডেমিক লাইফে পড়ছো, অ্যাডমিশন লাইফে কিন্তু এরকম লাগবে না। খুব সিম্পল একটা উদাহরণ দিই, ধরো ভাই আমরা ভাইরাস পড়তেছি শুরুতে, ঠিক আছে? আমরা তো জানি এই চ্যাপ্টারের তিনটা অংশ থাকে, একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া, দেন আমরা ম্যালেরিয়া পড়বো। তাহলে এই তিনটা অংশের মধ্যে ভাইরাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভাইরাস থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে। এখন তুমি যদি ভাবো আমাদের একাডেমিক লাইফে তো ভাইয়া লাইটিক চক্র খুবই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এই লাইটিক চক্র অ্যাডমিশন লাইফের জন্য অত ইম্পর্টেন্ট না। জাস্ট এখান থেকে কিছু এমসিকিউ আসতে পারে, তাও খুবই স্পেসিফিক, একদম বিস্তারিত জানতে হবে না, ঠিক আছে? সো আমাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি আমি কোন জিনিসটা পড়বো, কোন জিনিসটা বাদ দিব। সো আজকে আমরা ক্লাসে ইনশাল্লাহ এভাবেই করে চ্যাপ্টারটা শেষ করবো, যাতে এই চ্যাপ্টার থেকে যেখান থেকে কোয়েশ্চেন দেখ না কেন তুমি বুঝে শুনে জিনিসটাকে প্রপারলি আনসার দিতে পারো। কারণ তুমি অ্যাকচুয়ালি মুখস্থ করে, অবশ্যই তোমাকে মুখস্থ করার জন্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমি ক্লাসের শুরুতে কিছু একটু বাহ্যিক কথাবার্তা বলতেছি, এটা ওভারঅল সব কিছুর জন্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ভার্সিটি প্রিপারেশনের সময়, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের যত সম্ভব মুখস্থ করতে হলে ন্যামোনিক্স অ্যাপ্লাই করতে হবে, কারণ এটা অ্যাডমিশন ফেজ, এখানে অনেক পড়াশোনা আছে, তুমি যদি ন্যামোনিক্স না পড়ো তুমি অনেক কিছু ভুলে যাবা। সেকেন্ডলি যে জিনিসটা জানতে হবে, কোন জিনিস পড়বো কোন জিনিস পড়বো না, ঠিক আছে? তাহলে আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অবশ্যই যেগুলো পড়বো ট্রাই করবো ন্যামোনিক্স দিয়ে মুখস্থ করার, সেকেন্ড যে জিনিসটা কোন জিনিস পড়বো কোন জিনিস পড়বো না। খুব সিম্পল। আসো, অনেক কথা বলে ফেলছি, চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। তো এই ক্লাসটা শুরু করার সময় আমরা জানি ক্লাসের তিনটা ফেজ আছে, একটা হচ্ছে আমাদের ভাইরাস, একটা ব্যাকটেরিয়া, একটা ম্যালেরিয়া। এবং আমি শুরুতে বলছি তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের ভাইরাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে দেখা গেছে প্রতিবার বেশি কোয়েশ্চেন আসে। সো এই কোয়েশ্চেনগুলো প্লপান আসলে আনসার করতে পারে না। কেন পারে না? তারা কনফিউজড হয়ে যায়। কিভাবে কনফিউজড হয়ে যায়? অনেক পড়ছে কিন্তু ন্যামোনিক্স অ্যাপ্লাই করে পড়ে নাই। কিছু সিম্পল কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো এই চ্যাপ্টারে আমার অবশ্যই ন্যামোনিক দিয়ে পড়তে হবে। সো এই কথাগুলো বলার আগে আমি কিন্তু পুরোটা বুঝাই দিব, ঠিক আছে? যেহেতু আমাদের এমসিকিউ ছাড়াও আমাদের এসিকিউর একটা পার্ট আছে, ওইটা নিয়ে কিন্তু আমার আলোচনা করতে হবে। ওকে, সো আমরা আজকে যদি আমরা দেখো আমাদের যদি ভাইরাসটা শুরু করি, এই ভাইরাস নিয়ে আমি তোমাকে ফার্স্টে কিছু কথা বলবো, এরপরে এই ভাইরাসের কিছু ইতিহাস পড়াবো, ঠিক আছে? সো কোনো প্যারা নেওয়া লাগবে না, আসো শুরু করি। দেখো আমার কিভাবে পড়তে হবে এটাই বেসিক্যালি আমি ক্লাস থেকে ধারণা পাবো, ঠিক আছে? এমন না যে আমি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছি, বিষয়টা এমনটা না। এই একটা চ্যাপ্টার দিয়ে তুমি আসলে বুঝতে পারবা আমার ওভারঅল বায়োলজি আমি কিভাবে পড়বো, ভার্সিটির জন্য কোন জিনিস বাদ দেবো কি রাখবো, এবং যেটা পড়বো সেটা অ্যাকচুয়ালি কিভাবে পড়বো। ওকে, আচ্ছা দেখো তাহলে এই ভাইরাসটা বেসিক্যালি দেখো আমাদের যত টার্ম আছে, আমাদের বায়োলজিতে যত টার্ম আছে তার 90% টার্মই কিন্তু গ্রিক, ঠিক আছে? গ্রিক থেকে এটাকে আমরা রূপান্তরিত করছি, এটা আমরা সবাই জানি, তাই না? বাট এটা একটু ডিফারেন্ট। সো এই যে ডিফারেন্ট এটা আমার জানতে হবে। আমাদের ভাইরাসটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, কি বলছি? ভাইরাসটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা অ্যাকচুয়ালি বাংলাতে এটার মিন কি? বাংলাতে এটার মিন হচ্ছে বিষ, বা আমি যদি বলি পয়জন, ঠিক আছে? তাহলে ভাইরাসটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, যেটার অ্যাকচুয়াল বাংলা মিনিং আমরা জানি সেটা হচ্ছে বিষ বা পয়জন। এবং এই ভাইরাসের যে ডেফিনেশনটা আছে, এই ডেফিনেশনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কি বললাম? ভাইরাসের ডেফিনেশনটা আমার খুব ভালো করে মাথায় রাখতে হবে, যেহেতু একাডেমিক লাইফে তোমরা এটা খুব ভালো করে পড়ে আসছো, বাট এখন আমরা এই জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি একটু পরে বোঝাবো, কোনো সমস্যা নাই। আসো আমরা ভাইরাসের ইতিহাসটাকে একটু পড়ে ফেলি। সো ভাইরাসের ইতিহাস বলতে আমরা আসলে ভাই কি বুঝাচ্ছি বা তুমি কিভাবে পড়বা? দেখো আমি যে যে বিজ্ঞানের নামগুলো বলবো তুমি এখানে ওগুলো পড়বা, ঠিক আছে? দেখো সবার আগে তোমাকে এডওয়ার্ড জেনার সাহেবের নামটা একটু পড়তে হবে। কি পড়তে হবে? দেখো এই যে ভাইরাসকে তো আমরা একদম শুরুতে বিষ হিসেবে জানতাম, তাই না? ইভেন তোমার এটা যে একটা ভাইরাস, মানে এটার যে একটা বৈশিষ্ট্য আছে, এটা একটা নির্দিষ্ট জিনিস যে গঠিত হয়েছে, এগুলো কিচ্ছু কিন্তু এই এডওয়ার্ড জেনার জানতো না। উনি জাস্ট একটা কথা বলছে, সেটা হচ্ছে আমাদের যে বসন্ত হইতো, এই যে বসন্ত, তুমি কি জানো আগে যে রাজা বাদশাদের আমলের সময় কিন্তু এই বসন্ত রোগ, মানে আমাদের গুটি বসন্ত আর জল বসন্ত, এগুলো নিয়ে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যেত, এবং মানুষ বুঝতোই না যে অ্যাকচুয়ালি এটা কি দিয়ে হয়েছে, ঠিক আছে? সো এই এডওয়ার্ড জেনারি অনেক আগে, সালটা লাগবে না তোমার, অনেক আগে, সবার আগে বলতে গেলে উনি হচ্ছে বলছে বসন্ত রোগের জন্য দায়ী সেটা হচ্ছে এক প্রকার বিষ,
ঠিক আছে, বুঝতো? সেটা হচ্ছে ভাইরাসের মতো এক প্রকার বিষ। উনি কিন্তু তখন এটাকে ভাইরাস নামে অভিহিত করে নাই। তাহলে আমরা বলতেছি বসন্ত দিয়ে মাথায় রাখবা, আরেকটা মাথায় রাখবা বিষ। ঠিক আছে, এই দুইটা কিওয়ার্ড মাথায় রাখলে তোমার এডওয়ার্ড জেনার শেষ। অর্থাৎ বসন্ত রোগ যে এটা একটা ভাইরাসের মতো কিছু একটা, অর্থাৎ বিষের মতো কিছু একটা দিয়ে বসন্ত রোগটা হচ্ছে, এটা সবার আগে উল্লেখ করছে এডওয়ার্ড জেনার। একটু আমরা পড়ে ফেলছি, আসো তারপর আসি। অ্যাডলফ মেয়ারটা আমার পড়তে হবে না। আইভানোভস্কিটা খুবই ইম্পর্টেন্ট। কি বলতেছি? আইভানোভস্কিটা খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি আইভানোভস্কি থেকে তোমরা কি পড়বা সেটা হচ্ছে, এই আইভানোভস্কিকে আমরা বলতেছি ভাইরাসের আবিষ্কারক। তাহলে আমরা কি বলবো? ভাইরাসের আবিষ্কারক হচ্ছে আমাদের দিমিত্রি আইভানোভস্কি। সো উনি বেসিক্যালি কি করছে দেখো, আমার কিন্তু আগে কিন্তু ব্যাকটেরিয়া রোধক ফিল্টার ছিল। ধরো এমন একটা ফিল্টার, দেখো না আমরা ওই যে পানিকে ছাঁকুনির জন্য কিছু ছাঁকুনি কিছু যন্ত্র ইউজ করি, কিংবা ছাঁকুনির পর্দা ইউজ করতেছি। সো সেইম ব্যাকটেরিয়াকে ছাঁকুনির জন্য ছাঁকুনির যন্ত্র আছে। সো এই যে আইভানোভস্কি, ও হচ্ছে, আমরা তো জানি যে আমাদের পৃথিবীর মধ্যে সবার আগে যে ভাইরাসটা আবিষ্কার হয়েছে সেই ভাইরাসের নাম কি দেখি বলতে পারবা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কোয়েশ্চেন, দেখি তোমরা বলতে পারো কিনা। মানে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাসের নাম কি সেটা হচ্ছে আমার মাথায় রাখতে হবে। আমি এখানে একটু লিখে দিচ্ছি, সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাসের নাম হচ্ছে কোন ভাইরাস দেখি বলো তো? সেটা হচ্ছে আমাদের টিএমভি ভাইরাস। টিএমভি অর্থাৎ কি? টোবাকো মোজাইক ভাইরাস। অর্থাৎ এটা তামাক গাছে মোজাইক রোগ সৃষ্টি করতেছে। ঠিক আছে, এটা সবার আগে আবিষ্কার করা হয়েছে। সো এই আইভানোভস্কি করছে কি, ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে চেক করছে যে তামাকের জন্য যে ভাইরাসটা দায়ী, অর্থাৎ উনি তখনও কিন্তু এটা আবিষ্কার ভালো করে করতে পারে নাই। উনি জাস্ট দেখছে তামাকের জন্য যে ভাইরাসটা দায়ী, এটা কিন্তু এটার অনেক পরে। সো তখন কিন্তু ভাইরাস মোটামুটি জানা হয়ে গেছে। সো উনি তামাকের জন্য যে ভাইরাসটা দায়ী তাকে উনি ফিল্টার করতে চাইছে কি দিয়ে? ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে, কিন্তু করতে পারে নাই। ঠিক আছে, তাহলে বাট উনি তো জিনিসটা বুঝতে পারছে যে এটার জন্য একটা ভাইরাস দায়ী। সো দ্যাটস ওয়াই, যেহেতু উনি সবার আগে বুঝতে পারছে, দ্যাটস ওয়াই দিমিত্রি আইভানোভস্কি হচ্ছে আমাদের ভাইরাসের আবিষ্কারক। ওকে, আচ্ছা তারপর আসি আমরা বিজারিঙ্কের নামটা জানতে হবে। বিজারিঙ্কটা হচ্ছে ভাইরাসকে নামকরণ করছে। আমি জাস্ট মেইন ওয়ার্ডটা লিখতেছি, তাহলে তোমাদের জিনিসটা মাথায় রাখতে সুবিধা হবে। বড় বড় লাইন লিখলে অ্যাকচুয়ালি আমাদের মাথায় জিনিসটা থাকে না। তাহলে আমাদের বিজারিং মানে কি করছে? নামকরণ করছে। বিজারিং কাকে নামকরণ করছে? ভাইরাসকে ভাইরাস নামকরণ করছে। ওকে, আচ্ছা তারপর আসি স্ট্যানলি, খুবই ইম্পর্টেন্ট। এই যে স্ট্যানলিটা নর্মালি ইংলিশে দেয়, স্ট্যানলিটা নর্মালি ইংলিশে দেয়, ডাব্লিউভি স্ট্যানলি দিবে। ওকে, এই ডাব্লিউভি স্ট্যানলি হচ্ছে আমাদের ভাইরোলজির জনক, খুব ইম্পর্টেন্ট, ভাইরোলজির জনক। এটা আসলে আমরা কিভাবে মাথায় রাখবো? দেখো আমরা কোষ এবং কোষের গঠন চ্যাপ্টারটা সবাই পড়ছি না ভাইয়া? তোমাদের মনে আছে না যখন তোমরা কোষ পড়ছো তখন দেখো কোষের আবিষ্কারক, সেটা যদি তোমার কোষ প্রাচীর হয় তাহলে আমরা রবার্ট হুক বলতেছি, বা মৃত কোষ হলে রবার্ট হুক বলতেছি, আর যদি জীবিত হয় তাহলে আমরা লিওয়েন হুক বলতেছি, তাই না? আচ্ছা, কিন্তু আমাকে যদি বলে কোষ তত্ত্বের জনককে, দেখি তোমার পড়াগুলো মনে আছে কিনা। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভার্সিটির জন্য, দেখি বলো তো এটা মনে আছে কিনা। দেখো কোষ তত্ত্বের জনক কিন্তু তিনজন ছিল, থিওডোর সোয়ান, স্লেইডেন, ভার্চু। ঠিক সেম ওয়েতে আমাদের ভাইরোলজি, অর্থাৎ ভাইরাসের জন্য যে তত্ত্বটা, অর্থাৎ যেখানে আমরা ভাইরাসের বংশবৃদ্ধি, ভাইরাসের তো বংশবৃদ্ধি হয় না, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, ভাইরাসের বিভিন্ন প্রকারভেদ, ঠিক আছে, ভাইরাস কি কি রোগ সৃষ্টি করতেছে, অর্থাৎ ওভারঅল জিনিসগুলো আলোচনা করতেছি, তাকে আমরা ভাইরোলজি বলি। এবং এই ভাইরোলজির জনককে আমাদের ডাব্লিউভি স্ট্যানলি। ক্লিয়ার? তাহলে এই কয়েকটা জিনিস আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর আসি বার্ডেন এবং পিরিটাও খুব ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে আমাদের ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে। ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে। রাসায়নিক প্রকৃতিটা কি আমরা এখন পড়বো, কোনো সমস্যা নাই, বাট আশা করি তোমরা জিনিসগুলো জানো। আমরা তো জানি ভাইরাস কি দিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত, তাই না? এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো। তাহলে এই জিনিসটা না পড়লে চলবে। তাহলে দেখো আমি তোমাকে কয়টা জিনিস বললাম এখান থেকে, তেমন বেশি কিন্তু বলি না ভাইয়া, দেখো তো তেমন বেশি কিছু বলছি বলি নাই। তাহলে আমরা এডওয়ার্ড জেনার পড়বা, আইভানোভস্কি পড়বা, বিজারিং পড়বা, স্ট্যানলি পড়বা, বার্ডেন এবং পিরি পড়বা। একদম ক্লিয়ার হয়ে গেছো না? ওকে, ইজিলি পারবা। আচ্ছা ওকে, এবার আসো আমরা কিছু আলোচনা করি, চলো। এবার আমরা ভাইরাস নিয়ে কিছু আলোচনা করব, এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বলা যায় এগুলাকে। ভাইরাস নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, আসো। তাহলে আমরা একে ধাপে ধাপে জিনিসটা পড়ি, ঠিক আছে? দেখো আমরা যখন ভাইরাসকে আঁকতেছি, অর্থাৎ ভাইরাসকে যখন আমরা আঁকবো, আমরা বেসিক্যালি কি কি দিয়ে আঁকি দেখি বলো তো? আমরা ভাইরাসকে যখন আঁকি, আমার মনে আছে আমরা ভাইরাসের মাঝখানে এরকম করে আমরা কি দিচ্ছি? ডিএনএ কিংবা আরএনএ দিচ্ছি। তার বাইরে আমরা একটা কি দেই? তার বাইরে আমরা একটা প্রোটিনের আবরণ দেই। ওকে, আমি জাস্ট এটা সিম্পলি আঁকতেছি। তার বাইরে আমরা প্রোটিনের আবরণ দেই। এবং কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আমরা বাইরে আবার কি দিই? বাইরে আমার একটা বহিস্থ আবরণ দিচ্ছি, ঠিক আছে? বাইরে একটা বহিস্থ আবরণ দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার একটা বেসিক ভাইরাসের গঠন, এগুলো কিন্তু জানতে হবে। তাহলে ভাইরাসের বেসিক গঠনের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখি বলো তো? আমরা মাঝখানে পাচ্ছি ডিএনএ
অথবা আরএনএ। এই যে অথবা দিয়ে একটা কথা বললাম না, এই কথাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। সেটা হচ্ছে ভাইরাসের মধ্যে, যেহেতু ভাইরাস খুবই অনুন্নত একটা প্রাণী, খুবই এটাকে প্রাণীও বলা যাবে না, খুবই অনুন্নত একটা বস্তু, সো তার মধ্যে কখনো ডিএনএ আরএনএ একসাথে থাকবে না, এটা এভাবে মুখস্থ রাখবা। নয়তো ডিএনএ থাকবে, নয়তো আরএনএ থাকবে, যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা। ওকে, তার বাইরে আমরা দেখতেছি কি, তার বাইরে প্রোটিন আবরণ। এই যে প্রোটিন আবরণ, এটার আমরা বাংলা বললে তো হবে না, বিজ্ঞানীর একটা নাম দিচ্ছে না, কি নাম দিচ্ছে দেখি বলতো, ক্যাপসিড নাম দিচ্ছে, তাই না, ক্যাপসিড। আচ্ছা, এবং সবার বাইরে কি, সবার বাইরে হচ্ছে আমাদের বহিঃস্থ আবরণ। সো বহিঃস্থ আবরণের ইংলিশটা কি আমরা তো সবাই জানি, এনভেলপ। এবং এই এনভেলপটা কিন্তু সবার থাকে না। তাহলে এটা হচ্ছে একটা ভাইরাসের বেসিক গঠন, ঠিক আছে। এখন এই বেসিক গঠনের মধ্যে আমার কিন্তু বহুত কিছু জানতে হবে। কি কি জানতে হবে, আসো। তাইলে আমরা তো একটু আগে শিওর হয়েছি যে ভাইরাস কি দিয়ে গঠিত, এই যে বহিঃস্থ আবরণ থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে ভাইরাস মেইনলি কি কি দিয়ে গঠিত, মাঝখানে একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, আমরা তো জানি নিউক্লিক অ্যাসিড ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি, ডিএনএ আরএনএ এগুলোই তো, তাই না। তাহলে মাঝখানে নিউক্লিক অ্যাসিড থাকবে, তাকে কেন্দ্র করে একটা কি থাকবে, ক্যাপসিড বা প্রোটিনের আবরণ থাকবে। তাহলে ভাইরাসের যে বেসিক গঠন, এটা যদি তোমার পরীক্ষা আসে তাহলে তুমি কি লিখবা, মেইনলি কি লিখবা, আমি সংক্ষেপে লিখতেছি নিউক্লিক অ্যাসিড প্লাস আমাদের প্রোটিন, ঠিক আছে, প্লাস প্রোটিন। এটা হচ্ছে আমাদের ভাইরাসের বেসিক গঠন, তাই না। আচ্ছা, এবার আসি আমরা এই যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে স্পেসিফিক্যালি একটা জিনিসে মাথায় রাখতে হবে, ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকবে, দুইটা কখনো একসাথে থাকবে না। যে ভাইরাসের মধ্যে ডিএনএ আছে তাকে ডিএনএ ভাইরাস বলবো, যার মধ্যে আরএনএ আছে তাকে আরএনএ ভাইরাস বলবো, এবং এটা কোন ভাইরাসটা কি সেটা মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট। আমরা এই জিনিসগুলো নেমোনিক্স দিয়ে পড়বো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আসি, তারপর আসি, এই যে আমাদের নিউক্লিক অ্যাসিডকে যে আবৃত করে আছে, এটাকে আমরা কি বলতেছি, প্রোটিনের আবরণ কিংবা ক্যাপসিড। কিন্তু এই ক্যাপসিডটা কিন্তু নিরবিচ্ছিন্ন না, বুঝছো। এই ক্যাপসিডটা কিন্তু বেসিক্যালি কিছু খন্ড খন্ড নিয়ে ক্যাপসিডটা গঠিত, এই যে এরকম থাকে অনেকটা, অনেকগুলো এরকম করে খন্ড খন্ড নিয়ে বেসিক্যালি পুরা ক্যাপসিডটা গঠিত হয়েছে, এই যে এরকম অনেকটা, ঠিক আছে, আমি আর রাখতেছি না। তাহলে এই যে প্রত্যেকটা খন্ড, এই প্রত্যেকটা খন্ডকে আমরা কি বলি, এই প্রত্যেকটা খন্ডকে আমরা বলি ক্যাপসোমিয়ার, ঠিক আছে। সো ক্যাপসিডের যে ছোট ছোট সাব ইউনিট, এগুলোকে একটা সাব ইউনিট বলবো, এই সাব ইউনিটের নাম কি আমরা বলতে পারি, ক্যাপসোমিয়ার, ঠিক আছে। তাহলে এই ক্যাপসিডের ওভারঅল কাজটা কি ভালো করে মুখস্থ করতে হবে, আসো। তাহলে আমাদের ক্যাপসিডের ওভারঅল কাজটা কি, প্রথমত মাথায় রাখবা প্রতিরক্ষা। তাহলে সবচেয়ে ফার্স্টে গুরুত্বপূর্ণ কোনটা, প্রতিরক্ষা। কাকে প্রতিরক্ষা দিচ্ছে, নিউক্লিক অ্যাসিডকে প্রতিরক্ষা দিচ্ছে। দেখো এগুলো কিন্তু এসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভার্সিটির এসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট হচ্ছে প্রতিরক্ষা। তারপরে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস হিসেবে কাজ করে, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের রিসেপ্টর হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, রিসেপ্টর হিসেবে কাজ করে। আমরা রিসেপ্টর জিনিসটা কি একটু পরে আরো ভালো করে বুঝাবো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ভাইরাসের যে ক্যাপসিড বা প্রোটিন আবরণ, এটা হচ্ছে ভাইরাসের রিসেপ্টর হিসেবে কাজ করতেছে। 3 নাম্বার হচ্ছে আমাদের কি, অ্যান্টিজেন রূপে কাজ করে, এটা হচ্ছে একটা অ্যান্টিজেন। ভাইরাসের যে ক্যাপসিড এটা হচ্ছে একটা অ্যান্টিজেন। এই দুইটা জিনিস আমরা একসাথে বুঝাবো, আশা করি তোমরা বুঝো, বাট তাও আরো বুঝাবো, সমস্যা নাই, লাগবে এগুলা। আচ্ছা, তাহলে 3টা। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে দেখো না আমাদের ধরো সর্দি কাশি হয়েছে, আমরা তো জানি সর্দি কাশির জন্য কোল্ড ভাইরাসটা যুক্ত, মানে কোল্ড ভাইরাসের কারণে আমাদের কি হয়, সর্দি কাশি হয়। তাহলে একটু দেখো না, এই যে যখন আমার সর্দি হচ্ছে কিংবা আমাদের কাশি হচ্ছে, বা এই দুইটার ক্ষেত্রে আমাদের মেইনলি কি হয়, হাঁচি দিয়ে, তাই না, আমরা একটু পরপর হাঁচি দেই। সো হাঁচি দেওয়ার জন্য আমাদের দেখো না, এই যে নাকের বরাবর, নাকের পিছনে কিংবা আমাদের গলবিল এরিয়ার মধ্যে কিছু একটা আমাদের খুশখুশি একটা অনুভূতি জাগ্রত করে না, মানে আমার একটা চুলকানি একটা অনুভূতি লাগে না, যার কারণে আমরা বারবার হাঁচি দিতেই থাকি। সো এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের বেসিক্যালি ভাইরাসের ক্যাপসিড আবরণটা। খুব ইন্টারেস্টিং না, অর্থাৎ ভাইরাসের ক্যাপসিড আবরণটা, আমি এটা আলাদা একটা কালার দিয়ে লিখি তাহলে সুবিধা হবে। ভাইরাসের ক্যাপসিড আবরণটা কিসের উদ্রেক করে, হাঁচির উদ্রেক করে, হাঁচির উদ্রেক করে। তাহলে ভাই এই 4টা জিনিস ভালো করে মুখস্থ করে ফেলবে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস পড়ে ফেলছি। এবার আসি আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসে যাব, সেটা হচ্ছে এনভেলপটা। এবং এনভেলপটা আমি এখনই পড়ে ফেলি, সেটা হচ্ছে কিছু কিছু ভাইরাসে বহিঃস্থ আবরণ দেখা যায়। সো বহিঃস্থ আবরণের মেইন কাজ কি, সেটা হচ্ছে প্রতিরক্ষা দান করা, তাই না। আচ্ছা, প্রতিরক্ষা ছাড়াও আরেকটা কাজ করে এই এনভেলপটা, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, এটা একটু জেনে রাখবা, সেটা হচ্ছে বার্ডিং প্রসেসে হেল্প করে। বার্ডিং কিসে হেল্প করে, বার্ডিং। আমরা তো জানি বার্ডিং মানে কি, কাইন্ড অফ মুকুল উদ্গম বোঝায়, অর্থাৎ ভাইরাসের বংশবৃদ্ধি বা ভাইরাসের সংখ্যা বৃদ্ধির মধ্যে একটা প্রসেস হচ্ছে বার্ডিং প্রসেস। এবং সিম্পলি বলতে গেলে আমাদের প্রাণীর ভাইরাস যেগুলো, অর্থাৎ আমাদের প্রাণী দেহে আক্রমণকারী যে ভাইরাসগুলা, তাদের মধ্যে দেখবা এনভেলপটা বেশি দেখা যায়। এগুলো কিন্তু সবগুলো একটার সাথে একটা রিলেটেড। কি বলছি,
প্রাণীদেহে আক্রমণকারী যেসব ভাইরাস তাদের মধ্যে দেখা যায় এনভেলপটা বেশি থাকে। কারণ এই এনভেলপটা থাকার কারণ কি, প্রাণীদেহের মধ্যে প্রবেশ করার সময় তাকে বারিং প্রসেসটার হেল্প নেওয়া লাগে। বারিং মানে বুঝছো কাইন্ড অফ, মানে আমি ঢুকতেছি, আশেপাশে একটা আবরণ তৈরি করে আমি সিকিউর ওয়েতে ঢুকতেছি, এক কথা বলতে গেলে এটা, ঠিক আছে? মানে আমি ঢুকতেছি, পাশে একটা আবরণ তৈরি করে সুন্দর করে ঢুকে যাচ্ছি, যাতে আমার কোনো হার্ম না হয় এবং আমি প্রপারলি একটা আলাদা সত্তা হিসেবে ঢুকে যেতে পারতেছি। আর কিছু জানতে হবে না, জাস্ট বারিং নামটা মুখস্থ রাখবা, এনভেলপ নামটা মুখস্থ রাখবা। এবং আমরা জানি যেসব ভাইরাসের এনভেলপ আছে তাকে আমরা কি বলি, বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস। সো আসি তাহলে আমাদের বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস, কিংবা এটাকে আমরা বলতে পারি এনভেলপড ভাইরাস। এবং এই জিনিসটা ডিউতে অথবা আমাদের বিভিন্ন ভার্সিটিতে অনেকবার আসছে, নিচের কোনটি বহিস্থ আবরণ বিহীন ভাইরাস, নিচের কোনটি বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস। সো এটা আমাকে অবশ্যই জানতে হবে, তাই না? সো আমি ইজিলি চলো জেনে নেই কিভাবে। এটা দেখো সিম্পল, এটা মাথায় রাখবে এভাবে, IHH 1 2 3 প্লাস করোনা, মুখস্থ রাখবে, কখনো বলবা না, ঠিক আছে? কি বললাম তাহলে ভাইয়া, IHH প্লাস করোনা, অর্থাৎ এই ভাইরাসগুলোর মধ্যেই বাইরে এনভেলপ আছে। ওকে, আচ্ছা তাহলে এটা ভাইয়া কি লিখছে একটু বুঝাই বলেন তো। এই যে ভাইয়া আই দিয়ে মাথায় রাখবো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আই দিয়ে কি মাথায় রাখবা, ইনফ্লুয়েঞ্জা। এইচ দিয়ে মাথায় রাখবা HIV, খুবই ইম্পর্টেন্ট। এই এইচ দিয়ে মাথায় রাখবা হ্যাপাটাইটিস বি। দেখো হ্যাপাটাইটিসের মধ্যে কিন্তু 5টা প্রকার আছে, তাই না? এ থেকে ই পর্যন্ত আছে, সবগুলা কিন্তু এনভেলপ থাকে না, শুধুমাত্র হ্যাপাটাইটিস বি তে থাকবে। তারপর আরেকটা এইচ দিয়ে কি মাথায় রাখবা, হারপিস, ঠিক আছে, হারপিস। আর করোনা মানে তো করোনা আমরা জানি। তাহলে এই টোটাল কয়টা এখানে, 4টা 5টা। ওকে, তাহলে এই 5টা ভাইরাস মুখস্থ করলে এনাফ। বইয়ের মধ্যে দেখবা একটু কম আছে, বাট এই 5টা মুখস্থ রাখবা, এগুলো হচ্ছে এনভেলপড ভাইরাস। ওকে, আচ্ছা তাহলে একটু জানলে আমার জন্য মোর দেন এনাফ। যা যা পড়ছি বহুত পড়ছি, এখন ভাইরাস নিয়ে আরেকটা জিনিস আমার বাকি থেকে গেছে। 3টা জিনিস কিন্তু আমরা পড়ে ফেলছি। দেখো আমরা এনভেলপটা পড়ে ফেলছি, আমরা আমাদের ক্যাপসিডটা পড়ে ফেলছি, আমরা ডিএনএ আরএনএ 3টা জিনিস পড়ে ফেলছি। আরেকটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে আমাদের এনজাইমটা। কি বলছি, এনজাইম। অর্থাৎ ভাইরাসের মধ্যে 4 নাম্বার জিনিস হিসেবে আরেকটা জিনিস থাকে, এটাকে আমরা বলতে পারি এনজাইমস। অর্থাৎ দেখা যায় কিছু কিছু ভাইরাস একটা স্পেসিফিক একটা এনজাইম প্রডিউস করতে পারে, এবং এটার কিন্তু নির্দিষ্ট ফাংশন আছে, ঠিক আছে? যেমন ধরো আমাদের খুবই ইম্পর্টেন্ট কয়েকটা এনজাইমের নাম যদি আমরা বলি, কি কি তোমার মাথায় রাখতে হবে, ব্যাকটেরিওফাজ যেসব ভাইরাস, ঠিক আছে? দেখো ব্যাকটেরিওফাজ মাথায় রাখবা। আমি একটু এখানে লিখে দিই, যেহেতু পরে এটা আর বোঝানোর টাইম পাবো না। ফাজ, এই ফাজের অর্থ হচ্ছে ভক্ষণ করা, ঠিক আছে? ফাজের অর্থ কি, ভক্ষণ করা। তো আমি যদি ব্যাকটেরিওফাজ বলি, আমি এটা ইংলিশে লিখতেছি, আমি যদি ব্যাকটেরিওফাজ বলি তার মানে কি হবে বলো তো, এটা হচ্ছে এমন একটা ভাইরাস যে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, ঠিক আছে? ব্যাকটেরিয়াকে ভক্ষণকারী ভাইরাসকে আমরা কি বলবো, ব্যাকটেরিওফাজ বলবো। অনেকে আসলে এতটাই পরীক্ষার হলে মানে নার্ভাস হয়ে যায়, আমি এটা বলতেছি না পড়ে নাই, ঠিকই পড়ছে, এগুলো সবাই পড়ছে, বাট নার্ভাস হয়ে যায়। ও ব্যাকটেরিওফাজ মনে করে একটা ব্যাকটেরিয়া, বাট ব্যাকটেরিওফাজ তো একটা ভাইরাস, তাই না? আচ্ছা, সো এনজাইম হচ্ছে কি কি আছে, এই যে ব্যাকটেরিওফাজ যেটা ভাইরাস, তার মধ্যে হচ্ছে কি থাকে, লাইসোজাইম থাকে। তার মধ্যে কি এনজাইম থাকে, লাইসোজাইম থাকে। আমরা তো জানি লাইসোজাইম কোথায় পড়ছি আমরা, বলো তো? লাইসোজাইম আমরা পড়ছি প্রথম চ্যাপ্টারে। লাইসোসোম পড়ছো না? লাইসোসোম কি করতেছিল, ফ্যাগোসাইটোসিস করতেছিল, তাই না? এই লাইসোজাইমটাও ঠিক সেম কাজ করে, এটা হচ্ছে আমাদের পর্দাটাকে ফেটে ফেলে, ঠিক আছে? অর্থাৎ পর্দা, কার পর্দা ফেটে ফেলে, ব্যাকটেরিয়ার পর্দা ফেটে ফেলে এবং ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলে বা ধ্বংস করে ফেলে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস জানতে হবে, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে কি থাকে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে একটা এনজাইম থাকে যাকে আমরা বলতে পারি নিউরামিনিডেজ। নিউরামিনিডেজ খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। তাহলে আমরা 2টা এনজাইমের নাম পড়ছি। দেখো সব ভাইরাসের মধ্যে কিন্তু এনজাইম থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে থাকবে। ওকে, তাহলে একটা লাইসোজাইম, একটা নিউরামিনিডেজ। আরেকটা মাথায় রাখলে চলবে, সেটা হচ্ছে আমাদের এইডস এর ক্ষেত্রে, এইডস এর ক্ষেত্রে অথবা এইচআইভি যে ভাইরাস, এইডস তো একটা রোগ, বাট এইচআইভি হচ্ছে ভাইরাস। ওকে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, সেটা দিয়ে যে রোগটা সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, এইডস বলি। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু খুবই সিলি মিস্টেক, ঠিক আছে? মাথায় রাখবা, এইডস কিন্তু কোনো ভাইরাস না, ভাইরাস হচ্ছে এইচআইভি। অনেকে আবার রোগের নাম এইচআইভি বলে ফেলে, এইচআইভি তো কোনো রোগ না, এইচআইভি তো ভাইরাস। রোগের নাম কি, এইডস। এবং এই এইডস এর মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, এইডস এর মধ্যে অ্যাকচুয়ালি কোন এনজাইমটা থাকে, এটা কিন্তু পড়ছো, ফার্স্ট চ্যাপ্টারে পড়ছো, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। মনে পড়ছে এখন, কি থাকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা কি করে, রিভার্স করে, কাকে রিভার্স করে, ট্রান্সক্রিপশনকে রিভার্স করে। সো ট্রান্সক্রিপশনকে রিভার্স করে কি তৈরি করে, আমরা জানি
ট্রান্সক্রিপশনের ফলে কি তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। বাট রিভার্স যেহেতু করছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করবে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করবে, মানে উল্টা আরএনএ থেকে ডিএনএ তৈরি করবে। তাহলে ভাইয়া যা যা পড়ছো মোর দেন এনাফ, আমরা ভাইরাসের গঠন খুব ভালো করে পারবো, কিচ্ছু বাদ দিয়ে নেই, ঠিক আছে? তাহলে সবকিছু পারবো না, 4টা জিনিস খুব আলাদা করে পড়ে ফেলবা, ওকে? আচ্ছা, তাহলে আমরা ভাইরাসের ইতিহাস পড়ছি, ভাইরাসের বিভিন্ন কাহিনী পড়ে ফেলছি, কে আবিষ্কার, কে কি করছে, এবং ভাইরাসের গঠনটা আমরা ভালো করে পড়ে ফেলছি, ওকে? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা মোটামুটি পড়ে ফেলছি। এখন হচ্ছে আমি আর একটা স্লাইডের মধ্যে তোমাকে আলাদা করে লিখে দিই, তুমি দরকার হলে খাতা লিখে ফেলো, কিংবা এই স্লাইডটা তোমাকে দিয়ে দিলে তুমি এই স্লাইড থেকে অবশ্যই জিনিসটা লিখে নিবা, ঠিক আছে? দেখো, পরীক্ষায় খুব ইনভেরিয়েবলি একটা কোয়েশ্চেন আসে, সেটা কি জানো? সেটা হচ্ছে আমাদের নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ। খুব সিম্পল কোয়েশ্চেন, ইভেন এইচএসসি তোমরা পড়ছো। বা নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ। সো তুমি যদি ভাইরাস গঠিত রোগগুলো পড়ো, তাহলে তোমার কি আর ব্যাকটেরিয়া পড়তে হবে? অবভিয়াসলি পড়তে হবে না, কারণ তো তোমার বইয়ের মধ্যে আছেই কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া আছে। ম্যালেরিয়া তো তোমার আলাদা করে আসবে না, এবং আসলে তুমি ইজিলি পারবা। তোমার ঝামেলা হয় কিসের মধ্যে? ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে। তুমি ধরো, আমি তোমাকে বলি টাইফয়েডের যে জ্বর, দেখি বলো তো এটা ভাইরাস জ্বর নাকি ব্যাকটেরিয়া জ্বর? তুমি চিন্তা করবা, হ্যাঁ এটা তো ভাইয়া, হ্যাঁ এটা তো ব্যাকটেরিয়ার জ্বর। আচ্ছা দেখো, বলো তো কলেরার জন্য যে জ্বরটা হয়, কলেরার জন্য যে তোমার বডিতে জ্বরটা হয়, দেখি বলো তো এটা ভাইরাল জ্বর নাকি ব্যাকটেরিয়াল জ্বর? তুমি ভাববা হ্যাঁ ভাই এটা তোমার ওই ব্যাকটেরিয়াল জ্বর। তারপর আমি তোমাকে বলবো ইনফ্লুয়েঞ্জার জন্য যে জ্বরটা হয়, দেখি বলবো এটা ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল? তুমি বলবা এটা ভাইরাল। সো এই জিনিসগুলো তুমি কনফিউজড হয়ে যাও মাঝে মধ্যে, অথবা অনেকে পারো, বাট আমি ট্রাই করবো এটা নেমোনিক্স দিয়ে পড়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাইলে তা এটা খুব সিম্পলি আমি একটা নেমোনিক্স দিয়ে বলি, এটা দেখো তোমরা একটু লিখে নাও, হাই হাই, ঠিক আছে? হাই হাই দেশে বসন্ত মাস এলো, ঠিক আছে? এটা একটা। তারপর হচ্ছে কমা দিবা, জুয়েল ভাইকে, জুয়েল ভাইকে, জুয়েল ভাইকে ডেঙ্গু চিকুনগুনিয়া। দেখো এখন কিন্তু ঢাকার সবচেয়ে কমন দুইটা ভাইরাল ফিভার হচ্ছে একটা ডেঙ্গু আর একটা চিকুনগুনিয়া, মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট। সো তোমাদের পরীক্ষায় কিন্তু এই দুইটা ইনক্লুড করে দিতে পারে। আমরা যখন ডেঙ্গু পড়বো তখন খুব ভালো করে পড়বো, কারণ এটা এখন বেশি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। ডেঙ্গু চিকুনগুনিয়া জ্বরে পেলো, তাহলে এই নেমোনিক্সটা মাথায় রাখতে পারবা না? ইজিলি ইজিলি মাথায় রাখতে পারবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা নেমোনিক্স। চলো এটাকে আমরা ভাঙি, নেমোনিক্সটাকে আমরা ভেঙে দিই, চলো কিভাবে। তাহলে আসি ফার্স্টে আমরা, দেখো হাই হাই, তো এটা দিয়ে মাথায় রাখবা হাম, আমরা তো হাম সবাই শুনছি। এই হাই দিয়ে মাথায় রাখবা হারপিস, হারপিস একটা ভাইরাস। এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে আমাদের ভাইরাস, অর্থাৎ ভাইরাস দিয়ে কি কি রোগ হয় আমরা বেসিক্যালি এটা পড়তেছি, ঠিক আছে? হাম, হারপিস, দেশে দিয়ে কিছু নাই, বসন্ত দিয়ে তো আমরা জানি বসন্ত। এই বসন্তের মধ্যে আবার বহুত কাহিনী আছে। কি কি বসন্ত আছে আমরা কি জানি? 3 টাইপের বসন্ত আছে, এবং এটা পরীক্ষায় যখন কোয়েশ্চেন কোডিং করে তখন দিয়ে দিবে। দেখো বসন্ত 3টা আছে, কি কি আছে দেখি তো, আমরা এখানে লিখে দিই যাতে জীবনে ভুল না হয়। একটা হচ্ছে আমাদের ভ্যারিওলা আছে, ওকে? একটা হচ্ছে আমাদের ভ্যারিওলা আছে, আর একটা হচ্ছে আমাদের ভ্যারিসেলা আছে, ভ্যারিসেলা ভাইরাস আছে, আর একটা হচ্ছে আমাদের ভ্যাকসিনিয়া ভাইরাস আছে। তাহলে আমাদের কয়টা বলছি? 3টা, একটা ভ্যারিওলা, একটা ভ্যারিসেলা, একটা ভ্যাকসিনিয়া। কোনটা দিয়ে কি হয় আমি এখানে লিখে দেই, তাহলে তুমি আর কখনো কনফিউজড হবে না। দেখো ভ্যারিওলা দিয়ে হয় হচ্ছে আমাদের গুটি বসন্ত, ওকে? ভ্যারিসেলা দিয়ে হয় আমাদের জল বসন্ত, ঠিক আছে? আর ভ্যারিসেলা দিয়ে, ভ্যাকসিনিয়া দিয়ে হয় হচ্ছে আমাদের গো বসন্ত। তাহলে এই 3টা জিনিস কষ্ট করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এই জিনিসটা অনেকে আমরা পড়ি না, এবং অনেকে জিনিসটা আমরা কনফিউজ হয়ে যায়। তো যাতে কনফিউজ না হয়, এটা আমি 3টা একসাথে তোমাকে লিখে দিছি, ভ্যারিওলা, ভ্যারিসেলা, ভ্যাকসিনিয়া। আশা করি পারবা। আচ্ছা আসো সামনের দিকে আগাই। তো এই যে মাস, মাস দিয়ে কি মাথায় রাখবা? মাস দিয়ে মাথায় রাখবা হচ্ছে মামস। মামস তো আমরা সবাই শুনছি, তাই না? সবারই হয়েছে। মামস হলে কি হয় জানো? মামস হলে এই জিনিসগুলো ফুলে এত বড় হয়ে যায়, তাই না? এত বড় এদিকে ফুলে যায়। আচ্ছা এলো, এলো দিয়ে মাথায় রাখবা কি? এলো দিয়ে মাথায় রাখবা অ্যাডিনো, অ্যাডিনো ভাইরাস, ঠিক আছে? অথবা অ্যাডিনো হারপিস ভাইরাস, অথবা অ্যাডিনো ভাইরাস, সমস্যা নেই। আচ্ছা তারপর আসি জুয়েল, জুয়েল দিয়ে মাথায় রাখবা জলাতঙ্ক, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে ভাই, ভাই দিয়ে কি মাথায় রাখবে দেখি বলো তো? খুব সিম্পল, ভাইয়ের যে আমাদের ভ, ভ দিয়ে মাথায় রাখবা হেপাটাইটিস বি, ওকে? আচ্ছা তাহলে আমাদের ভাই দিয়ে মাথায় রাখবা হচ্ছে আমাদের হেপাটাইটিস
বি, এটা একটা মাথায় রাখবা, আর এখানে অন্ত্যেষ্টিয় যেটা সেটা দিয়ে মাথায় রাখবা ইনফ্লুয়েঞ্জা। তাহলে কষ্ট করে এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের হেপাটাইটিস বি, আর একটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েঞ্জা। তো ডেঙ্গু, চিকুনগুনিয়া তো চিকুনগুনিয়া। এখানে জ্বর দিয়ে মাথায় রাখবা কি, জ্বর দিয়ে তো আমি অলরেডি বলে ফেলছি জলাতঙ্ক। আর একটা মাথায় রাখবা হচ্ছে পিত জ্বর, এটা একটা বিশেষ জ্বর, পিত জ্বর, যেটাকে আমরা ইংলিশে বলি ইয়েলো ফিভার। এবং এই ইয়েলো ফিভার যদি তোমাকে দিয়ে দেয়, তোমাকে বলবে নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ বা ভাইরাস গঠিত জ্বর, সেখানের মধ্যে ইয়েলো ফিভার দিলে সবার আগে তুমি এটারে বাদ দিয়ে দিবা, তাই না? বাট মাথায় রাখবা ইয়েলো ফিভারটা একটা কি, ভাইরাস ফিভার, মানে ভাইরাল ফিভার। ওকে, আচ্ছা। তাহলে জ্বর দিয়ে মাথায় রাখবো পিত জ্বর। ওকে, আচ্ছা। পেলো, প দিয়ে মাথায় রাখবো হচ্ছে পোলিও, সবাই চিনি তাই না, পোলিও, পোলিও ভাইরাস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের নেমোনিক্স, এটা হচ্ছে আমাদের ভাইরাল যেসব জ্বর করে বা অর্থাৎ ভাইরাল যেসব তোমার রোগ হয় তাদের উদাহরণ। এগুলো মাথায় রাখলে মোর দেন এনাফ, এর চেয়ে বেশি লাগবে না, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের ভাইরাস দিয়ে সংগঠিত বিভিন্ন রকম রোগ, এবং এগুলো অবশ্যই অবশ্যই তোমাকে জানতে হবে, অবশ্যই অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? তাহলে পারবা আশা করি ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আসো, এবার আমরা কিন্তু বহুত কিছু পড়ে ফেলছি তাই না ভাইয়া, আমরা অনেক কিছু পড়ে ফেলছি। এখন আমরা কিছু বেসিক পড়াশোনায় যাব, সেটা হচ্ছে আমরা তো জানি ভাইরাস কিন্তু কোনো কি না, ভাইরাস কিন্তু কোনো জীবও না, কোনো জড়ও না, বরঞ্চ জীব এবং জড় দুইটার মাঝামাঝি একটা সংযোগকারী বস্তু। তো আমাকে এটা একটা কথা একজন বিজ্ঞানী বলছে, ওই বিজ্ঞানীর নামটা একটু জানতে হবে। এটা হচ্ছে বিজ্ঞানী লোয়েফ বলছে। সে লোয়েফ সাহেব বলছে কি, ভাইরাস ভাইরাসও, মানে ভাইরাস ভাইরাসই, এটা কোনো জ্বরও না, এটা কোনো জীবও না, ঠিক আছে? তো এই লাইনটা তোমাকে জানতে হবে, এটা মাঝে মধ্যে দিয়ে দেয়, এটা কে বলছে এটা দিয়ে দেয়। সো এটা লোয়েফ, এটা আমি জাস্ট মাথায় রাখবা। আসো, তো এই লাইনটার একটা সিগনিফিকেন্স আছে এবং আমরা এই একাডেমিক লাইফে পড়ছি, বাট দুই একটা জিনিস আশা করি তোমরা এখনো পড়ো নাই, বা পড়লেও জিনিসটা তোমরা বুঝতে পারো নাই। দেখো, আমি তোমাকে ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য আছে, আর একটা আমরা জানি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আছে। সো এটা বোঝানোর আগে আমি তোমাকে কিছু বেসিক কথা বলবো। সেটা হচ্ছে আমাদের ভাইরাসের সংজ্ঞাটা আমি তোমাকে বলছি, ডেফিনেশনটা ভাই যখন পড়বা, ডেফিনেশনটা খুব ভালো করে পড়বা। সো দেখো, তুমি ধরো ডেফিনেশন ভালো করে পড়ে ফেলছো, তাহলে আমি এখানে ভাইরাস লিখতেছি, তাহলে ভাই ধরো তুমি ডেফিনেশনটা খুব ভালো করে পারবা। তাহলে দেখে বলো তো ডেফিনেশনে তোমার কি ওয়ার্ড কি কি আছে, মেইন ওয়ার্ড কি কি আছে। সেটা হচ্ছে আমরা জানি ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত, আমি তো এটা অলরেডি ব্যাখ্যা দিয়ে ফেলছি। আচ্ছা, এখন সেকেন্ড ধাপে আসি, সেটা হচ্ছে ভাইরাস হচ্ছে অকোষীয়, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ওয়ার্ড সেটা কি, অতি আণুবীক্ষণিক, ঠিক আছে? জাস্ট আণুবীক্ষণিক বলা যাবে না, এবং এটাও আমাদের ভার্সিটিতে আসছে, অনেকে ভুল করছো, এই ছোটখাটো জিনিসগুলো আমরা সবাই ভুল করি, ঠিক আছে? 3 নাম্বার যেটা, সেটা কি, সেটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক পরজীবী। এই 3টা লাইন আমার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং মজার বিষয় হচ্ছে এই 3টা লাইন একটার সাথে একটা রিলেটেড। চলো কিভাবে রিলেটেড আমরা একটু চেক করি, ঠিক আছে? তাইলে আমরা কি বলছি, একটা হচ্ছে অকোষীয়, একটা অতি আণুবীক্ষণিক, একটা বাধ্যতামূলক পরজীবী। আগে আমরা আসলে প্রথম আর 3 নাম্বারটার একটু কোরিলেশন করি। কিভাবে? খুব সিম্পল, চিন্তা করো, অকোষীয় মানে কি? অকোষীয় মানে আমরা জানি ভাইরাসের মধ্যে আমাদের যেসব কোষের মধ্যে মাস্ট যেসব জিনিস থাকা দরকার, যেমন আমি যদি বলি মাস্ট কি কি আছে, আর আর মানে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোজোম, তারপর হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তাই না? এই জিনিসগুলো তো আমরা জানি খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের ক্রোমোজোম, বা এটা ক্লোরোপ্লাস্ট, এটা ক্রোমোজোম। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের আমাদের কোষের জন্য সবচেয়ে ভাইটাল জিনিস, তাই না? বাট এই যেহেতু অকোষীয়, সো তার মধ্যে কিছুই থাকবে না। ওকে, কিছুই থাকবে না। সো একটা জিনিস মাথায় রাখবা, এখানে আমি সবার আগে আর কেন লিখছি, কারণ হচ্ছে কি জানো, ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী। সো ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু কি থাকে না, কোনো সুগঠিত কোনো অঙ্গাণু থাকে না, এক্সেপ্ট বলতো কোনটা, সেটা হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমটা ব্যাকটেরিয়াতে থাকে। আমরা জানি রাইবোজোম একটা কি, সার্বজনীন অঙ্গাণু। সো সার্বজনীন অঙ্গাণু মানে কি, ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে, রাইবোজোম থাকে, এবং ডিএনএও থাকে, তাই না? কোন ধরনের ডিএনএ থাকে, আমাদের আমাদের আদি ডিএনএ, মা বৃত্তাকার ডিএনএ, তাই না? আচ্ছা, সো যাই হোক, এই অকোষীয় যেহেতু, সো তার মধ্যে এটাও থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না। সো তোমাকে আগে জানতে হবে এই জিনিসগুলো থাকা মানে হচ্ছে এগুলা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। কিভাবে ভাইয়া? কারণ আমরা জানি এই যে তোমার আর অর্থাৎ রাইবোজোম না থাকা মানে কি, রাইবোজোম না থাকা মানে প্রোটিন সংশ্লেষণ হবে না, তাই না? অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ হবে না। মাইটোকন্ড্রিয়া না থাকা মানে কি, শক্তি তৈরি হবে না। ক্লোরোপ্লাস্ট না থাকা মানে কি, খাদ্য তৈরি হবে না। এগুলো কেন বলতেছে, কারণ একটু পরে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য পড়াবো। এগুলো সবই কিন্তু একটা জিনিসের, একটা প্রাণীর জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ওকে, নিউক্লিয়াস না থাকা মানে কি, বাচ্চা পয়দা হবে না। সিম্পলি আমি লিখি বাচ্চা পয়দা হবে না। ওকে, অর্থাৎ বংশবৃদ্ধি হবে না, মাথায় রাখবা, বংশবৃদ্ধি হবে না। ওকে,
তারপর ক্রোমোজোম, ক্রোমোজোম মানে কি আমাদের বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্য ট্রান্সমিট হবে না। বাট বৈশিষ্ট্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কোষ বিভাজন। আমরা জানি আমাদের ক্রোমোজোম না থাকলে কি হয় না, কোষ বিভাজন হয় না। ঠিক আছে, তাহলে দেখতেছি আমরা ভাইরাসের মধ্যে কোনো জিনিসই হচ্ছে না, যেহেতু তাদের মধ্যে কোনো কোষ নাই। ওকে, আচ্ছা, তো এই জন্য একটা লাইন বলা হয়, এই জিনিসটা বলা হয় যে বাধ্যতামূলক পরজীবী। অর্থাৎ ভাইরাসকে যদি বেঁচে থাকতে হয়, ভাইরাসকে যদি আত্মপ্রকাশ করতে হয়, আমরা তো বলতেছি ভাইরাস একটা বস্তু, সো ভাইরাসকে যদি নিজেকে জীব হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাকে অবশ্যই কোনো একটা প্রাণীর মধ্যে যাওয়া লাগবেই। তাকে অবশ্যই কোনো একটা জীব, প্রাণী বলতে হচ্ছে না, যে কোনো একটা জীব, এটা উদ্ভিদ হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। ওকে, প্রাণী বলতে তো স্পেসিফিক করে ফেলা, এটা আমি করতেছি না। তো অবশ্যই ভাইরাসকে কোনো একটা জীবের মধ্যে প্রবেশ করতে হবে, তখনই সে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে। সো দ্যাটস ওয়াই আমরা ভাইরাসকে বলতেছি বাধ্যতামূলকভাবে পরজীবী। পরজীবী মানে তো জানি সে অন্য কারোর উপর বসবাস করতেছে এবং যার উপর বসবাস করতেছে তার ক্ষতি করতেছে, ভালো কিছু করতেছে না। দ্যাটস ওয়াই তাকে আমরা প্যারাসাইট বলি। আর বাধ্যতামূলক এটার ইংলিশ টার্ম কি, অবলিগেট। সো অবলিগেট প্যারাসাইট, খুব ইম্পর্টেন্ট, ইংলিশ টার্মটা ভালো করে জানবা। ঠিক আছে, আচ্ছা, সো কাহিনীটা হয় কি তাহলে, কাহিনীটা হয় কি আমি একটু তোমাকে লিখে দেখাই, এটা লিখে দেখালে জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে আর কি। দেখো, আমরা যদি ভাইরাস চিন্তা করি, আমরা জানি ভাইরাসের মধ্যে কি থাকতেছে না, দেখি বলো তো। ভাইরাসের মধ্যে আমরা জানি ডিএনএ বা আরএনএ এই জিনিসটা যে কোনো একটা আছে, ডিএনএ বা আরএনএ যে কোনো একটা আছে, তাই না? বাট আমরা জানি ভাইরাসের মধ্যে কি নাই, রাইবোজোম নাই। সো রাইবোজোম যেহেতু নাই, দেখি বলো তো, রাইবোজোম যেহেতু নাই, আমার ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন এগুলো হবে হবে না। সো আলটিমেটলি আমার প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি হবে না। সো আলটিমেটলি রাইবোজোম যেহেতু নাই, প্রোটিন তৈরি হবে না। ঠিক আছে, এবং আমরা এই লাইনটা কিন্তু প্রথম চ্যাপ্টারে সবাই পড়ছি যে আমাদের জীবের বৈশিষ্ট্য প্রকাশের একক হচ্ছে প্রোটিন। জীবের বৈশিষ্ট্য প্রকাশ কি দিয়ে হয়, অর্থাৎ আমাদের জীবনের ভাষা কাকে বলে, এটা অনেকবার আসছে তাই না? আমাদের জীবনের ভাষা কাকে বলে, প্রোটিন, তাই না? এটা তো পড়ছো, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রথম চ্যাপ্টারের জেনেটিক কোড যে পড়াটা আছে, জেনেটিক কোড যে টপিক আছে তার পরের পেজের উপরের দিকে আছে। ঠিক আছে, সো আমাদের জীবের বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে আমাদের জীবনের ভাষা কি, সেটা হচ্ছে প্রোটিন। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা বলতে পারি প্রোটিন। সো যেহেতু প্রোটিন তৈরি হচ্ছে না, তখন কি সে তাহলে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে? সো তার কি নাই, তার কোনো জীবন নাই। ঠিক আছে, সে একটা পেন্সিল বা ডাস্টার যেরকম একটা বস্তু, এখানে ভাইরাসটা একটা বস্তু। এবার আসো আমরা আমাদের পরের খেলায় যাই। এখন আমরা আসবো ভাইরাসকে, এখন আমরা একটা জীবন দান করব। চলো এখন আমরা একটা ভাইরাসকে জীবন দান করি। কিভাবে জীবন দান করব দেখো। তাহলে এখন ভাইরাস একটা যে কোনো একটা হোস্টের মধ্যে প্রবেশ করছে, তাহলে কি বলতেছি, ভাইরাস যে কোনো একটা পোষক কোষের মধ্যে প্রবেশ করছে, হইতে পারে সেটা কোনো মানুষ, হইতে পারে সেটা কোনো উদ্ভিদ বা প্রাণী, ডাজন্ট ম্যাটার। ওকে, সো এখন করে কি, এই পোষক কোষের যে রাইবোজোম আছে সে তাকে ইউজ করে। তো পোষক কোষের যে রাইবোজোম কে ইউজ করবে, সো পোষক কোষের রাইবোজোমকে ইউজ করবে, সেখান থেকে সে এমআরএনএ থেকে আলটিমেটলি সে কি করে, প্রোটিন তৈরি করে। ঠিক আছে, এবং এই প্রোটিনটাই হচ্ছে কি করে, তার বৈশিষ্ট্য প্রকাশে, অর্থাৎ ভাইরাসের বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। অর্থাৎ তাহলে বুঝতে পারতেছো এখন কিন্তু ভাইরাসটা একটা জীব হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো ভাইরাস হচ্ছে এটা একটা জড় বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে তার একটা জীবীয় বৈশিষ্ট্য, এবং দুইটা জিনিসই তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বুঝতে হবে। এবং তোমার যদি এনিহাউ সিকিউ মানে তোমার এসএ কিউতে আসে, তুমি এই জিনিসটা সুন্দর করে চারটা লিখে দিবা, পাঁচ দিয়ে ছোট করে এঁকে দিবা, তাহলে তুমি নাম্বারটা বেশি পাবা। ওকে, আচ্ছা, তো তোমাকে অনেক কিছু পড়াই ফেলছি। দেখো তো এখন তোমাকে যেগুলো পড়াইছি তুমি একটু মিল পাচ্ছ কিনা একটু দেখি তো। দেখো খুব সিম্পলি আমি খুব তাড়াতাড়ি আগাই যাচ্ছি। ওকে, দেখো অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক, এই অতি আণুবীক্ষণিক নিয়ে তুমি মাপটা অবশ্যই জানবা। কি মাপটা জানবা, সেটা হচ্ছে ভাইরাসের সাইজ কি। নর্মালি ভাইরাস হচ্ছে 12 থেকে আমাদের 300 ন্যানোমিটার, এটা তোমরা খাতে লিখে রাখো। নর্মালি ভাইরাস কত, 12 থেকে 300 ন্যানোমিটার। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা আণুবীক্ষণিক বলতে পারবো না, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমাকে জিজ্ঞাসা করবে নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়, তো তুমি যখন আণুবীক্ষণিক দেখবা তুমি তো বলবা হ্যাঁ ভাইরাস তো ভাই ছোট, প্যারা নাই, তাহলে এটা আনসার, এটা ঠিকঠাক আছে, আমি বাকিগুলো চিন্তা করি। বাট ওইটা অ্যাকচুয়ালি রং, কারণ ভাইরাস তো আণুবীক্ষণিক না, ভাইরাস অতি আণুবীক্ষণিক, খুবই ছোট, মাত্র 12 থেকে 300 ন্যানোমিটার। তুমি এটাকে কিভাবে কম্পারিজন করবা, ব্যাকটেরিয়ার সাথে, কারণ আমরা জানি ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়াকে আমরা নর্মাল লাইট মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি। কেন, কারণ ব্যাকটেরিয়ার সাইজ কত মাথায় রাখবা, ব্যাকটেরিয়ার সাইজ হচ্ছে কত, ব্যাকটেরিয়ার সাইজ হচ্ছে আমাদের এখানে ব্যাকটেরিয়া লিখি, ব্যাকটেরিয়ার সাইজ হচ্ছে, আমি যদি ন্যানোমিটারে প্রকাশ করি, দেখো এটা কিন্তু অনেক বেশি, আমরা কিন্তু
ন্যানোমিটারে পড়ি না, আমরা নর্মালি মাইক্রোমিটারে পড়ি, বাট তাও আমি ন্যানোমিটার দিয়ে লিখি 200 থেকে 5000, এটা লিখে রাখো। তাহলে ব্যাকটেরিয়ার সাইজ কত? 200 থেকে 5000 ন্যানোমিটার, যেখানে ভাইরাসের সাইজ কত? মাত্র 12 থেকে 300 ন্যানোমিটার। তার মধ্যে আবার একটু জেনে রাখো, আমাদের সবচেয়ে ছোট ভাইরাস যেটা হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটারের মাঝামাঝি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওই যে আমাদের দেখো না, গরুর হচ্ছে তোমার খুরা রোগ হয়, হাঁটতে পারে না, সেজন্য কোরবানিতে সেল হয় না, খুরা রোগ হয় না, ওইটা হচ্ছে ফুড অ্যান্ড মাউথ ভাইরাস, গবাদি পশুতে হয়। ঠিক আছে, গবাদি পশুর যে ফুড অ্যান্ড মাউথ ভাইরাস, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ভাইরাস। ওকে, আচ্ছা, তো তোমাকে দেখো কোশ্চেন দিতে পারে সবচেয়ে ক্ষুদ্র কোনটা, তখন তুমি বলবা ফুড অ্যান্ড মাউথ ভাইরাস। বাট তোমাকে যদি বলে নিচের কোনটি কম্পারেটিভলি যে 4টা অপশন দিলাম তার মধ্যে ক্ষুদ্রতম ভাইরাস কোনটা, অর্থাৎ নিচের কোনটি ক্ষুদ্রতম ভাইরাস, তখন কিন্তু আরেকটা হতে পারে, সেটা হচ্ছে পোলিও। পোলিও ভাইরাসটা কিন্তু সাইজে খুবই ছোট। এগুলো আমি তোমাকে এই জন্যই সবকিছু বুঝে বুঝে লেখাচ্ছি, কারণ পরীক্ষায় এমসিকিউর উপরে সবকিছু ডিপেন্ড করে। তুমি কি জানো না জানো এগুলো ম্যাটার করে না, মাঝে মধ্যে এমসিকিউর অপশনগুলো এত বাজেভাবে দিয়ে দেয় যে তুমি ধরো জানো, কিন্তু তুমি যেটা জানো সেটা এমসিকিউতে নাই, সব তুমি মারা খেয়ে যাবা। তো এই জন্য এটাও জানতে হবে, এটাও জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর সবচেয়ে বড় কোনটা? 300, যেহেতু বললাম সবচেয়ে বড় হচ্ছে আমাদের কি? টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস। এটা তো নর্মাল লজিক দিয়ে বোঝা যায়, যেহেতু এটা সবার আগে আবিষ্কার হয়েছে, তো এটা তো সবচেয়ে বড় বলে দেখা গেছে, তাই না? আমি এভাবে মনে রাখতাম। আচ্ছা, আসি। তাহলে দেখো, এগুলো হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য কি? তার মধ্যে কিচ্ছু থাকবে না, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, কিচ্ছু নাই। দ্যাটস ওয়াই সে প্রজননক্ষম না। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার, আমরা ভাইরাসকে ফিল্টার করতে পারবো না। ভাইরাসকে আমরা ক্যালাসিত করি, সেন্ট্রিফিউজ করি, ব্যাপন করি, মানে একটা জ্বর বড় থেকে আমি যা যা করতে পারি, ভাইরাসকে আমি তা তা করতে পারবো। তারপর হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কি কি, এই যে এইটা আলাদা করে মনে রাখবা, দৈহিক বৃদ্ধি না এটা মাথায় রাখবা, অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাস কাজ করে না এটা মাথায় রাখবা, আর এই জিনিসটা মাথায় রাখবা। অর্থাৎ জ্বর বৈশিষ্ট্যের মধ্যে এই 4টা জিনিস অবশ্যই মাথায় রাখবা, এগুলো তো পারবা, এগুলো আমি আলাদা দেখাচ্ছি না। তাহলে আমাদের রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে? আচ্ছা, এদের কোনো দৈহিক বৃদ্ধি নাই, যেহেতু তার প্রোটিন আত্মপ্রকাশ করতে পারতেছে না। আমরা তো জানি প্রোটিন আমাদের দৈহিক বৃদ্ধি করতে নিযুক্ত, তাই না? সো প্রোটিন দেহ বৃদ্ধি নাই। তারপর হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট লাইন, এবং আমি জানি তোমাদের অনেকে এই জিনিসটা আমরা খেয়াল করি না, ঠিক আছে? এই জিনিসটা, এই যে এটা, ওকে, সো এটা আমাদের ভালো করে জানতে হবে যে আমাদের অ্যান্টিবায়োটিক ভাইরাসের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না, মাথায় রাখবা। অ্যান্টিবায়োটিক মানে কি? এটা মানের মধ্যে তো কাহিনী আছে। এই অ্যান্টিবায়োটিক মানে মাথায় রাখবা, অ্যান্টি মানে তো আমরা জানি বিরুদ্ধে, কার বিরুদ্ধে? বায়োটিক মানে আমাদের জীব রিলেটেড, মানে এক কথা বলতে গেলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। তো অ্যান্টিবায়োটিক তোমাকে তখনই দিতে হবে যখন তোমার ব্যাকটেরিয়া জনিত কোনো রোগ হয়েছে। ধরো তোমার ডেঙ্গু হয়েছে, দেখবা ডাক্তার তোমাকে কখনো অ্যান্টিবায়োটিক দিবে না, ঠিক আছে? কারণ এটা একটা ভাইরাল ফিভার, এটা একটা ভাইরাল অসুখ। তোমার চিকুনগুনিয়া হয়েছে, তোমাকে ডাক্তার কখনো কি দিবে না? অ্যান্টিবায়োটিক দিবে না। তোমাকে নর্মালি যে কনজারভেটিভ ট্রিটমেন্ট সেটা তোমাকে সুস্থ করবে। কনজারভেটিভ মানে কি? ওই যে বলে না, প্রচুর তোমার পানি খাইতে হবে, প্রচুর স্যালাইন জাতীয় খাবার খাইতে হবে, ফলের রস খাইতে হবে, তাই না? এগুলা, আর যদি লাগে তাহলে ব্লাড দিতে হবে, এগুলাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট বলে। সো যাই হোক, মাথায় রাখবা অ্যান্টিবায়োটিক অলওয়েজ কাজ করে কিসের বিরুদ্ধে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার যে প্রাচীর তাকে ফেটে দেয়, অথবা ব্যাকটেরিয়ার যে প্রোটিন সংশ্লেষণ তাকে বাধা দেয়, কিন্তু ভাইরাসের কোনো কাজ করতে পারে না। সো এটা হচ্ছে আমাদের ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য। এগুলো যা যা বলছে আশা করি মনে থাকবে, এবং তোমরা স্লাইড কিন্তু পেয়ে যাবা, প্যারা নাই, ওকে? আচ্ছা, তারপর আসি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। এবার আসে, এটা ইম্পর্টেন্ট, কি কি জীবীয় বৈশিষ্ট্য আছে। যেই মাত্র যেই মাত্র তোমাকে এই জিনিসটা বুঝাইছে, যে মাত্র সে কিসে ঢুকছে? হোস্টের মধ্যে ঢুকছে, তখনই তার কি জীবীয় বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাওয়া শুরু করছে। কি কি? যখনই সে পশু কোষের মধ্যে ঢুকবে তখন সে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। দেখো, ভাইরাসে কিন্তু কি হয় না? বংশ বৃদ্ধি হয় না, মাথায় রাখবা। যেহেতু ভাইরাসের মধ্যে নিউক্লিয়াস বা ক্রোমোজোম এগুলো কিছুই নাই, সো তাকে আমরা বংশবৃদ্ধি বলতে পারি না, তাকে আমরা বলবো জাস্ট সংখ্যা বৃদ্ধি। ক্লিয়ার? ওকে, দেখো, নতুন সৃষ্ট যে ভাইরাস তার মধ্যে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। এটা কিন্তু খুব একটা উন্নত বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, এটা একটা প্রাণীর বৈশিষ্ট্যের মতো হয়ে গেছে। তো নিউক্লিক অ্যাসিড থাকে, এটা আমরা জানি। বাধ্যতামূলক পরজীবী, এটা আমরা জানি। এই দুইটা লাইন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মিউটেশন প্রকরণ, আর একটা হচ্ছে জিনগত পুনর্বিন্যাস। এই দুইটা লাইন ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে জানবা। মিউটেশন এবং প্রকরণ, আর একটা হচ্ছে জিনগত পুনর্বিন্যাস, এই দুইটাই ভাইরাস করতে পারে। আমরা কি জানি মিউটেশন মানে কি? কে কে জানো দেখি বলো তো? মিউটেশন, ভ্যারিয়েশন, এই জিনিসগুলো কি তোমরা জানো? আমি তোমাকে সিম্পলি লিখে দেই। একটা হচ্ছে মিউটেশন, আর প্রকরণ। এই যে প্রকরণ বলতেছি না, প্রকরণের ইংলিশ টার্ম হচ্ছে ভ্যারিয়েশন। কি বলতেছি? ভ্যারিয়েশন। তো ভাইয়া এই দুইটা জিনিস কি দেখে একটু বলেন তো। মাথায় রাখবা, মিউটেশন মানে পার্মানেন্ট চেঞ্জ
ইন ডিএনএ। ক্লিয়ার? অর্থাৎ পার্মানেন্ট চেঞ্জ, যেটা কোনোদিন আর চেঞ্জ হবে না, মানে যেটা কোনোদিন আগের দশায় যাবে না। চিন্তা করো, ধরো এ জি সি টি ইউ আছে, অথবা ধরো এক কথায় সিম্পলি বলতে গেলে আমরা সবাই জানি ইউ এ এ ইউ জি এ, এই জিনিসগুলো কিসের কাজ করে? এগুলো ট্রান্সলেশনটাকে বন্ধ করে দেয়। আমরা পড়ছি না ফার্স্ট চ্যাপ্টারে। সো তুমি চিন্তা করো না, তোমার খালি ইউ এ এর জায়গায় যদি এ ইউ এ হয়ে গেছে, তাহলে এটাকে আর কোনো ট্রান্সলেশন বন্ধের আর কোনো কোড হবে না। তার মানে এটা একটা পার্মানেন্ট ডিএনএর যে জেনেটিক কোড তার মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জ হয়ে যাওয়া, এটাকে আমরা বলি মিউটেশন। ঠিক আছে? এবং মিউটেশনের কারণে এখন একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাইছে না? ধরো আমরা একটা জিনিস চিন্তা করো, আমরা এটা দিয়ে জিনিসটা বুঝতে পারবা। দেখো, ধরো এ ইউ জি, আমরা জানি এ ইউ জি হচ্ছে আমাদের ট্রান্সলেশন শুরু করার নির্দেশ দেয়, তাই না? তো চিন্তা করো, এ ইউ জিটা মিউটেশন হয়ে তোমার ইউ এ জি হয়ে গেছে। তাহলে এখন কিভাবে বুঝবো? এই যে এ ইউ জি থেকে যে ইউ এ জি হইলো, এটা এই প্রসেসটাকে আমরা বলি মিউটেশন। এবং এই মিউটেশনের কারণে এই যে ইউ এ জি যে নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে, তাকে আমরা বলি ভ্যারিয়েশন। এই ইউএজি এখন কি প্রকাশ করতেছে? পুরো উল্টা হয়ে গেছে। এটা এখন ট্রান্সলেশন শুরু না করে বরঞ্চ ট্রান্সলেশন শেষ করে দিচ্ছে, তাই না? সো এখন মিউটেশন আর ভ্যারিয়েশন দুইটাকে আমরা বুঝতে পারছি না? আচ্ছা, তারপর হচ্ছে জিনগত পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন। আশা করি এটা পারবা। এই জিনিসগুলাই সেম, মানে জেনেটিক রিকম্বিনেশন মানে এই যে আমাদের জেনেটিক কোডের মধ্যে ভ্যারিয়েশন হচ্ছে এই জিনিসটাই। ওকে, আচ্ছা, তো এগুলো বলতেছি একটু বুঝায় বুঝায় পড়তেছে। এই যে এগুলো সবগুলো আমাদের পড়া হয়ে গেছে। নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, বহিস্তাবরণ, এই তিনটা জিনিস থাকতেছে, এগুলো আমরা পড়ে ফেলছি। এবার আসি আমরা আমাদের চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় যাবো, এবং এটা আমি জানি তোমাদের খুবই প্যারা লাগে মুখস্থ করতে, তাই না? ভাইরাসের বিভিন্ন শেপ, আকৃতি অনুযায়ী ভাইরাসকে কি কি ভাগে ভাগ করছি, এবং এগুলো ভাই মনে কেমনে রাখবো কিচ্ছু বুঝতেছি না। আবার আজকের পর থেকে কোনোদিন আর ভুলবা না, ঠিক আছে? আশা করি কোনোদিন আর ভুলবা না। সেটা হচ্ছে আকৃতি অনুযায়ী ভাইরাসের বিভিন্ন টাইপ শেপ আছে। ধরো কিছু ভাইরাস আছে একদম লম্বা দণ্ডাকার আমার মতো, ঠিক আছে? আর কিছু ভাইরাস আছে মোটা, কার মতো? আমাদের সামিল ভাইয়ের মতো। তারপর হচ্ছে আছে কিছু ভাইরাস আছে ঘনক্ষেত্রাকার, কিছু আছে ব্যাঙ্গাচি আকার, কিছু আছে সিলিন্ড্রিক্যাল, আবার কিছু আছে ডিম্বাকার। বিভিন্ন টাইপের ভাইরাস হইতে পারে। সো আমার সবকিছু মনে রাখতে হবে। ধরো আমি একটা একটা শুরু করি। ফার্স্টে আসি, ধরো আমি দণ্ডাকারটা পড়ি, ঠিক আছে? সো আমি কি, দেখো সবগুলো আমরা নেমোনিক্স দিয়ে পড়বো। দণ্ডাকার, সো দণ্ডাকার ভাইরাস আমরা মাথায় রাখবো এটিএম দিয়ে। এগুলো খাতায় লিখে রাখো, এটিএম। ঠিক আছে? দণ্ডাকার মানে এটিএম। ওকে, তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে আলফা মোজাইক ভাইরাস। দেখো তোমরা এগুলো এর নিচে আলফা মোজাইক লিখে রাখো খাতায়। তাহলে এ মানে কি? আলফা মোজাইক ভাইরাস। টি, টি মানে কি? টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে? তাহলে এ মানে কি? আলফা আলফা মোজাইক ভাইরাস। টি মানে হচ্ছে টিএমবি, আর এম মানে হচ্ছে মাম্পস। একদম ইজি না? আর কখনো ভুলবা? তাহলে এটিএম মানে দণ্ডাকার। এটিএম মানে কি? দণ্ডাকার। তাহলে দণ্ডাকার ভাইরাসের উদাহরণ কি? এটিএম, আলফা আলফা মোজাইক ভাইরাস, টিএমবি এবং মাম্পস ভাইরাস। ক্লিয়ার? ওকে, আসো ভাই এবার আমরা সেকেন্ডটাতে যাই। ইজি একদম, ঠিক আছে? প্যারা খায় না কোনো কিছু নিয়ে। এগুলা কিন্তু পরীক্ষা আসে, এমসিকিউতে এগুলা ইনভেরিয়েবলি আসে। নিচের কোনটি গোলাকার ভাইরাস দিয়ে দিছে, সবাই পারতেছে না। কারণ এই তো নেমোনিক্সে মুখস্থ করে নাই। এই বেটা খালি একদম পাকনামি কইরা এই কোনো রকম করে ভালো, মানে ভালো করে কয়েকবার পড়ে চলে গেছে, কিন্তু পরীক্ষার হলে তুমি ভুলে যাবা শিওর। কারণ হাজার হাজার পড়া, তুমি কয়টা মনে রাখবা? কিন্তু তুমি যদি একটা নেমোনিক্স দিয়ে মাথায় রাখো, ধরো গোলাকার, গোলাকার ভাইরাস কি কি আছে তুমি মাথায় রাখবা কি দিয়ে? আমি তো জানি গোলাকার মানে তুই, আর তোর মানে হচ্ছে কি? তোর পিএইচডি। ওকে, ঠিক আছে? তোর পিএইচডি মানে চিন্তা করো, তোর পিএইচডি একটা ডিগ্রি। সো এখানে আমরা তোর পিএইচডি দিয়ে কি মাথায় রাখবো? জাস্ট এগুলো জাস্ট টার্ম আর কি, এগুলো তো কোনো কিছু মিলাইতে যাবে না রিয়েল লাইফের সাথে। তাহলে গোলাকার মানে কি মাথায় রাখবো? তো দিয়ে, অর্থাৎ এখানে টি দিয়ে মাথায় রাখবো টিআইভি। ঠিক আছে? অনেকে কনফিউজ হয়ে যায়, অনেকে এটা টিএমবি বলে। টিএমবি বলা যাবে না, টিএমবি তো বলে ফেলছে এখানে। তাহলে টি, তোর যে টি, এটা তোর লেখো না, তোমরা ইংলিশে লেখো। যেটা তোমরা আমরা বাংলিশ যে টাইপ করি না, তোমরা টাইপিং স্টাইলে লেখো তোর পিএইচডি। ওকে, তাহলে টোর দিয়ে মাথায় রাখতেছি আমরা কি? টিআইভি। পি দিয়ে মাথায় রাখবে দিকে আমরা কি বলতো? এখানে আছে না, এই যে দেখো পোলিও, একদম ইজি, দেখছো? পোলিও। এইচ দিয়ে কি মাথায় রাখবো? দেখো এখানে আছে এই যে এইচআইভি। ডি দিয়ে কি মাথায় রাখবো? ডেঙ্গু। শেষ না? তাহলে পারবা না? তোর পিএইচডি দিয়ে মাথায় রাখতেছি আমরা গোলাকার ভাইরাস। ক্লিয়ার? একদম ইজি। আসো তারপর আসি ঘনক্ষেত্রাকার। আমরা তো সবাই জানি ভাই ঘনক্ষেত্র কিরকম, ইট তো সবাই দেখছি তাই না? ইট তো একটা ঘনক্ষেত্রাকার, বা তার চেয়ে একটা বেটার উদাহরণ হচ্ছে পাউরুটি। পাউরুটিও কিন্তু দেখতে, যদি আমরা একদম বরাবর মানে একদম পাশ থেকে সুন্দরভাবে দেখি, তাহলে এটা আমরা দেখতেছি একটা এক্সাক্ট ঘনক্ষেত্রাকার শেপ, তাই না? সো আমরা পাউরুটি দিয়ে মনে রাখবো, দেখি কিভাবে মনে রাখি। এটা কি দিয়ে মনে রাখা যায় ভাবো তো দেখি, কারো মাথায় আসে কিনা? সিম্পল, দেখো আমরা এটা মাথায় রাখবো হচ্ছে ভেরি ভেরি হট পাউরুটি।
ঠিক আছে, ভেরি হট পাউরুটি। কেন ভাই ভেরি হট বলছি? তাও সিম্পল, দেখো এখানে ভি দিয়ে কি মাথা রাখবো? ভি দিয়ে মাথা রাখবো ভ্যাকসিনিয়া, এই যে ভ্যাকসিনিয়া। আর আমাদের হটের এইচ দিয়ে মাথা রাখবো হারপিস। সিম্পল, তাহলে ভি দিয়ে মাথা রাখবো ভ্যাকসিনিয়া। ঠিক আছে, ক্লিয়ার না? তাহলে একদম ইজি হয়ে যাচ্ছে না? এগুলা তিনটা অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, ভেরি হট পাউরুটি, পাউরুটি মানে কি? ঘনক্ষেত্রাকার। আচ্ছা, তারপর আসি, ব্যাঙ্গাচি মানে হচ্ছে টি টি সিরিজভুক্ত ভাইরাসগুলো। এটা আলাদা করে মনে রাখার দরকার নেই, আজকে থেকে মুখস্থ রাখবা। যত রকম টি সিরিজভুক্ত ভাইরাস, T2 T4 T6 সবগুলা কিসের মতো দেখতে? ব্যাঙ্গাচির মতো। আমরা তো সবাই ব্যাঙ্গাচি দেখছি তাই না? একটা মাথা থাকে, একটা লেজ থাকে। তো এই ভাইরাসগুলো দেখতে অনেকটা এরকম। তারপর আসি সিলিন্ড্রাকার। ভাই এটা কিভাবে মুখস্থ রাখবো? এটা তো আমার পেইন লাগে। এবং এই সিলিন্ড্রাকারটা কিন্তু ভার্সিটিতে কয়েকবার আসছে। তো এটা কি দিয়ে মাথা রাখবে জানো? দেখো আমি বলে দিই, ইলাস্টিক সুতা দিয়ে। কি বলতেছেন ভাই আপনি? এটা ইলাস্টিক সুতা। আমরা তো জানি সুতা মানে কি? সূত্রাকার। সো সূত্রাকারও বলতে পারি, অথবা আমি সিলিন্ড্রিক্যালও বলতে পারি, কোনো যায় আসে না। বাট আমি স্পেসিফিক আমরা সিলিন্ড্রিক্যালে লিখি, যেহেতু আমরা এটাই পড়াচ্ছি। তাহলে দেখো, ই এর যে এই যে এটা রশ্মি, রশ্মি দিয়ে মাথা রাখবা ইবোলা। ঠিক আছে, আর এখানে স্টিক, এটা দিয়ে মাথা রাখবা মোটরের স্ট্রিক ভাইরাস। ঠিক আছে, মোটরের স্ট্রিক ভাইরাস। ঠিক আছে, আর সুতা, সুয়ের যে দন্তস্ব, এটা দিয়ে মাথা রাখবা কি? আমাদের সিলিন্ড্রিক্যাল। ইজি না? একদম ইজি হয়ে গেছে না? ঠিক আছে, তারপর আসে আমরা ডিম্বাকার পড়ি না এখনো। ডিম্বাকার দিয়ে কি দিয়ে মাথা রাখবা জানো? ইন্ডিয়া দিয়ে মাথা রাখবা, ইন্ডিয়া। ঠিক আছে, এই যে ইন্ডিয়া মাথা রাখবে ইনফ্লুয়েঞ্জা, ড দিয়ে মাথা রাখবা ডিম্বাকার। শেষ। তাহলে দেখছো এটা একদম ইজি হয়ে গেছে না? আজকের পর থেকে আকৃতি অনুযায়ী যে ভাইরাস, এটা আমরা কখনো ভুলবো? আশা করি আর কখনো ভুলবো না। ঠিক আছে, আকৃতি অনুযায়ী ভাইরাস কিন্তু এই যে তোমার যত ন্যামোনিক্স দিছে এগুলা দিয়ে ইজিলি পড়ে ফেলবা, একদম ইজি হয়ে গেছে, তাই না? আচ্ছা, দেখি আমরা আমাদের পরের ধাপে যাই। এবার আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। এবং এই জিনিসটাও পরীক্ষাতে অনেক বেশি আসে, বুঝছো ভাইয়া? এই জিনিসগুলো যখন আসে আমরা আর পারি না, এটা সমস্যা। এই যে ডিএনএ ভাইরাসটা অনেক বেশি দেয়, ডিএনএ ভাইরাসটা অনেক বেশি দেয়। নিচে কোনটি ডিএনএ ভাইরাস? সবাই মারা খায় যায়, কেউ বুঝি না আসলে কি কি বুঝবো না বুঝবো, কারণ আমি তো ভালো করে পড়ি নাই। ঠিক আছে, তো আজকে প্রত্যেকে যাতে ডিএনএ ভাইরাস ভুল না হয়, এই জিনিসটা আমার এনশিওর করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাকে এনশিওর করতে হবে। দেখি কিভাবে এনশিওর করবো। দেখো, এই যে ডিএনএ ভাইরাসটা, আমরা এই জিনিসগুলো দেখতেছি না, আমি জাস্ট একটা ন্যামোনিক্স যে জিনিসটা পড়াবো, এটা হচ্ছে ভ্যাট দিয়ে পড়াবো, ভ্যাট। ঠিক আছে, ভ্যাট। ভ্যাট দিয়ে মাথা রাখবো কি কি? দেখো খুব সিম্পল। ভি দিয়ে মাথা রাখবো হচ্ছে, কই, এই যে ভি, ভি দিয়ে মাথা রাখবো হচ্ছে ভ্যারিওলা এবং ভ্যাকসিনিয়া। ঠিক আছে, আচ্ছা, এ দিয়ে মাথা রাখবো হচ্ছে অ্যাডিনো হারপিস অথবা অ্যাডিনো ভাইরাস। এই যেখানে আছে ওই যে অ্যাডিনো হারপিস। ঠিক আছে, অ্যাডিনো হারপিস। ওকে, আর টি দিয়ে মাথা রাখবো দুইটা, একটা হচ্ছে আমাদের T2 আর একটা হচ্ছে টিআইভি। T2 আর টিআইভি। শেষ হয়ে গেছে না আমাদের ডিএনএ ভাইরাস? ক্লিয়ার? তাহলে আমাদের ডিএনএ ভাইরাস শেষ না? ভ্যাট দিয়ে মাথা রাখছি, ইজি একদম। ওকে, তাহলে ভ্যাকসিনিয়া এবং ভ্যারিওলা শেষ, T2 টিআইভি শেষ, অ্যাডিনো হারপিস শেষ। ওকে, আচ্ছা, তারপর একটা জিনিস সিম্পলি মাথা রাখবে, সেটা হচ্ছে দেখো আমরা তো জানি ডিএনএ মানে কি? ডিএনএ মানে আমাদের সূত্র দুইটা থাকবে, তাই না? দ্বিসূত্র থাকবে। বাট কিছু কিছু ক্ষেত্রে ডিএনএ ভাইরাসের সূত্র একটা থাকে, ভাইরাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট গোত্রের ক্ষেত্রে। ওই গোত্রটা আমার মুখস্থ করতে হবে। এটা হচ্ছে পার্বোভিরিডাই। পার্বোভিরিডাই, এই যে গোত্র, তার মধ্যে যে ভাইরাস থাকে তার ডিএনএ এক সূত্র থাকে। ওকে, সেম ওয়েতে আমরা তো জানি আরএনএ মানে তো জাস্ট একটা সূত্র। সো আরেকটা এমন একটা গোত্র আছে যার যে আরএনএ সেটা আবার দুইটা সূত্র, মানে তো ডিফারেন্ট আর কি, তাই না? সেটা কি? সেটা হচ্ছে রিওভিরিডাই। তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখবা। তাহলে দেখো, তোমার যে ডিএনএ পড়াইছি, তোমার আর আরএনএ পড়তে হবে? যেগুলা ডিএনএ না সবই আরএনএ। ঠিক আছে, যেগুলা ডিএনএ না সে সবই আরএনএ। এবং মাথায় রাখবা, যত আমরা আশেপাশে রোগ দেখতেছি বেশিরভাগই আরএনএ। যেমন করোনা আরএনএ, ডেঙ্গু আরএনএ, মামস আরএনএ, র্যাবিস আরএনএ। র্যাবিস তো জানো, র্যাবিস কি বলতো? জলাতঙ্ক করে, ওই যে কুত্তা কামড়াইলে যেটা হয় না জলাতঙ্ক, ওইটা র্যাবিস ভাইরাস দিয়ে হয়। সবই আরএনএ ভাইরাস। ঠিক আছে, তো ডিএনএটা মুখস্থ রাখবা, যেগুলো ডিএনএ না সব আরএনএ, এক্সক্লুড করে পড়বা আর কি। ঠিক আছে, তাহলে দেখছো ভাই আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি এবং আমরা সবকিছু পারবো ইনশাল্লাহ, কোনো প্যারা হবে না। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের পরের ধাপে যাই। এখানে এইটা তেমন কিছু পড়তে হবে না, জাস্ট মাথা রাখবা উদ্ভিদ ভাইরাস কি আছে। এখানে BYV, এটা মাথা রাখবা, বিন ইয়েলো ভাইরাস, এটা হচ্ছে একটা উদ্ভিদ ভাইরাস। ওকে, প্রাণী ভাইরাস আমরা জানি। তারপর হচ্ছে ব্যাকটেরিওফাজ, মানে আমরা বুঝতে পারছি যেগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংসকারী ভাইরাস। মাইকো, মাইকোর বাংলা হচ্ছে ছত্রাক। মাইকোর বাংলা কি? ছত্রাক। যেহেতু ফাজ, ফাজ মানে কি? খেয়ে ফেলতেছে, অর্থাৎ যেসব ভাইরাস ছত্রাককে আক্রমণ করে তাকে আমরা মাইকোফাজ বলি। সায়ানোফাজ, সায়ানো মানে কি? সায়ানো মানে আমরা জানি সায়ানো ব্যাকটেরিয়া ইন্ডিকেট করছে।
ঠিক আছে, বা যেটাকে আমরা বলতেছিলাম কি নীলাভ সবুজ শৈবাল, ওই নীলাভ সবুজ শৈবালকে যারা খেয়ে ফেলে তাদেরকে আমরা বলবো সায়ানোফাজ। সো সায়ানোফাজ মানে কি, যারা নীলাভ সবুজ শৈবালকে ধ্বংস করে। ক্লিয়ার? তাহলে আমরা মেইন জিনিসগুলো কিন্তু পড়ে ফেলছি। দেখে আসি আমরা ডিএনএ এবং আরএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য কি। এই যে কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের এসএকিউ হিসেবে দিয়ে দিতে পারে, তুমি 4-5টা অবশ্যই মুখস্থ রাখবা। দেখো এখানে আসো কিছু পড়া আছে। দেখো আরএনএ ভাইরাসগুলো নরমালি দণ্ডাকার হয় নয়তো সূত্রাকার হয়। এই যে দেখো, নয়তো দণ্ডাকার হয় নয়তো সূত্রাকার হয়। আর এছাড়া যা যা আছে সবগুলা ডিএনএ ভাইরাস হয়, যেমন আমাদের গোলাকার হইতে পারে, ভ্যাঙ্গাচি আকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, পাউরুটি আকার হইতে পারে, সবই হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস। ওকে, তাহলে একটা পারবো। আরএনএ ভাইরাস মানে কি, তার নিউক্লিক অ্যাসিড কি, সিম্পলি আরএনএ। আর ডিএনএ ভাইরাস যে, তার নিউক্লিক অ্যাসিড কি, ডিএনএ। পারবো। এই যে 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এবং 3 নাম্বারটা আমরা অনেকে ভুল করি। এই যে এটা আমি 3টা স্টার দিয়েছি, কখনো ভুলবা না। অধিকাংশ উদ্ভিদ ভাইরাস, মানে যত উদ্ভিদ ভাইরাস আছে সবই আরএনএ। তাহলে উদ্ভিদ মানে কি, আরএনএ। তাহলে অধিকাংশ উদ্ভিদ ভাইরাস কি, আরএনএ ভাইরাস। এক্সেপ্টে আসলে দেখা যায় বেশি দেয়, তাই না? এক্সেপ্ট ফুলকপির মোজাইক ভাইরাস। এক্সেপ্ট কি, ফুলকপির মোজাইক ভাইরাস। এই ফুলকপির মোজাইক, এটা তো আমরা জানি এটা একটা উদ্ভিদ না, কিন্তু দেখা যায় এই বেটার যে ভাইরাস সেটা আবার ডিএনএ ভাইরাস। তাহলে এটা ছাড়া বাদ বাকি যত উদ্ভিদ ভাইরাস আছে সবগুলো আরএনএ ভাইরাস। ক্লিয়ার? আর যত প্রাণী ভাইরাস আছে সবগুলো ডিএনএ ভাইরাস। ক্লিয়ার? আমরা জানি ভাইরাসে আরএনএ কি, এক সূত্রক, আর অধিকাংশ ভাইরাসে ডিএনএ দ্বিসূত্রক। শেষ, এর চেয়ে বেশি কিছু পড়তে হবে না। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাকে কি বলছিলাম, দেখা যাচ্ছে বেশিরভাগ প্রাণী যেসব ভাইরাস তাদের ক্ষেত্রে বহিস্থ আবরণ থাকে, উদ্ভিদ ভাইরাসের বহিস্থ আবরণ থাকে না। আবার আমরা এটাও তো জানি অধিকাংশ প্রাণী মানে কি, প্রাণী মানে ডিএনএ ভাইরাস, তাই না? আলটিমেটলি ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে এনভেলপ থাকে আর আরএনএ ভাইরাসের ক্ষেত্রে এনভেলপ থাকে না। এখানে এই 2টা পয়েন্ট পরীক্ষা আসার মতো, এই 2টার জন্য স্টার মার্ক দিছি। আর এমনি তো সবকিছু পারবা, তাই না? তো না বোঝার কিছু নাই। সো দেখছো, এগুলো কিন্তু ইজি, একদম ইজি। আমি যা যা বলতেছি আশা করি ইনশাল্লাহ এর বাইরে থেকে আসবে না। এখন আমরা কিছু স্পেশাল ভাইরাস পড়বো, এবং এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং আমরা জানি আমরা এইচএসসি লাইফে খুব ভালো করে পড়ে আসছি, কিন্তু আজকে আমরা খুব সিম্পলি এটা আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ। আমরা তো জানি স্পেশাল ভাইরাসের মধ্যে কি কি আছে। দেখো 4টা নাম আমরা সবাই পড়ছি, ভিরিয়ন পড়ছি, নিউক্লিও ক্যাপসিড পড়ছি, ভিরয়েডস পড়ছি, প্রিয়ন্স পড়ছি। এই 4টা জিনিস ছিল। আরেকটা জিনিস ছিল স্যাটেলাইট ভাইরাস ছিল, এটা পরে পড়বো আলাদা করে, এটা আমার একটা লাগবে না। ওকে, তাহলে আমরা এই 4টা বিশেষ নাম পড়বো, এবং এই নামগুলো খুব ইম্পর্টেন্ট আমার জন্য। তাহলে দেখো আমি তোমাকে সিম্পলি একটা চার্ট লিখে দিব, এখান থেকে সবকিছু কমন চলে আসবে। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু তোমার আসলে লাগবে না। আমরা আসলে বুমবাং পড়তে গিয়ে আসল জিনিসগুলো মিস দিয়ে ফেলি। তাহলে দেখো আমাদের কিছু স্পেশাল ভাইরাসের মধ্যে আমরা যদি ফার্স্টে বলি ভিরিয়ন কি, ভিরিয়ন। ঠিক আছে, তুমি কিছু সিম্পল টার্ম দিয়ে মাথায় রাখবে। দেখো ভিরিয়ন যে, তার মধ্যে নিউক্লিক অ্যাসিডও থাকবে, তার মধ্যে ক্যাপসিডও থাকবে, এবং এই ভিরিয়নটা আমার ডিজিজ প্রডিউস করতে পারবে। তাহলে আমি যে ন্যামোনিক্স টাইপের করে যেভাবে সুন্দর করে 3টা লাইন লিখছি, 3টা লাইন মাথায় রাখবা, মোর দেন এনাফ। তাহলে ভিরিয়ন কি, ভিরিয়ন হচ্ছে সম্পূর্ণ একটা ভাইরাস। তাহলে ভিরিয়নটা কি, একটা সম্পূর্ণ ভাইরাস। কি বলবো, সম্পূর্ণ একটা আদর্শ ভাইরাস, যেটাকে আমরা বলতে পারি সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাস, যেহেতু সে কি করতে পারে, ডিজিজ প্রডিউস করতে পারে। তাহলে ভিরিয়ন মানে কি, তার মধ্যে নিউক্লিক অ্যাসিডও থাকবে, তার মধ্যে ক্যাপসিডও থাকবে, এবং সে ডিজিজ তৈরি করতে পারে। কিন্তু আমি যদি এখন নিউক্লিও ক্যাপসিড লিখি, দেখো আমি সেকেন্ডলি এখন কি লিখবো, নিউক্লিও ক্যাপসিড লিখতেছি। এই নিউক্লিও ক্যাপসিড কি করে জানো, এই নিউক্লিও ক্যাপসিডটা হচ্ছে আমাদের, দেখো নিউক্লিক ক্যাপসিডটা হচ্ছে আমাদের, এর মধ্যে নিউক্লিক অ্যাসিডও আছে, এর মধ্যে ক্যাপসিডও আছে, কিন্তু এই বেটা একটা ঝামেলা করে। এটা হচ্ছে কি করে জানো, এই বেটা ডিজিজ তৈরি করতে পারে না। তোমার কোনো লাভ আছে, এটাকে কাইন্ড অফ বলে মাকাল ফল। দেখো না, দেখতে বাইরে অনেক সুন্দর, কিন্তু কোনো কাজের না। সো নিউক্লিক অ্যাসিড হচ্ছে এই জিনিসটা, এর মধ্যে নিউক্লিক অ্যাসিডও আছে, ক্যাপসিডও আছে, কিন্তু এই বেটা কি করতে পারে না, ডিজিজ তৈরি করতে পারে না। অর্থাৎ সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে আমরা কি বলি, নিউক্লিক ক্যাপসিড বলি। তাহলে 2টা জিনিস আমরা পারবো না? ওকে, পারবো। আসি 3 নাম্বারটা পড়ি, সেটা হচ্ছে ভিরয়েডস। ভিরয়েডস, ঠিক আছে। এই ভিরয়েডসটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা, এটার মধ্যে দেখো এটা কিন্তু এখন সম্পূর্ণ ভাইরাস না। তাহলে দেখো ভিরিয়ন একটা সম্পূর্ণ ভাইরাস, নিউক্লিক ক্যাপসিড একটা সম্পূর্ণ ভাইরাস, কারণ তার মধ্যে ভাইরাসের যেসব জিনিস থাকা দরকার সেগুলো আছে। কিন্তু ভিরয়েডস বা প্রিয়ন্স এগুলো কিন্তু কি না, সম্পূর্ণ ভাইরাস না, কারণ তাদের মধ্যে ল্যাকিংস আছে। কি ল্যাকিংস আছে, দেখো এই যে ভিরয়েডস, এটা কিন্তু একটা সংক্রামক আরএনএ। তার মানে তুমি কি বুঝতে পারতেছো, এটার মধ্যে কি নাই, এটার মধ্যে ক্যাপসিড নাই, এটার মধ্যে কি নাই, ক্যাপসিড নাই। কিন্তু এটা আবার কি তৈরি করতে পারে, এটা আবার ডিজিজ তৈরি করতে পারে।
কি ঝামেলা, তাই না? তাহলে কি সংক্রামক আরএনএ, মানে এটা নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকতেছে, সংক্রামক ক্যাপসিড থাকতেছে না, কিন্তু তাও এটা কি করতে পারে, ডিজিজ তৈরি করতে পারে। সো আমাকে জানতে হবে এটা কি কি ডিজিজ তৈরি করতে পারে। দেখি বলো তো, তোমার মনে আছে না? আমি জানি এগুলো হচ্ছে তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো ভিরয়েডস, ভিরয়েডসটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এটা হচ্ছে নারকেল গাছে ক্যাডাং রোগ সৃষ্টি করে। তাহলে তুমি কষ্ট করে জাস্ট ক্যাডাং রোগটা মাথায় রাখবা। ক্যাডাং রোগ, নারকেল গাছে ক্যাডাং রোগ কে তৈরি করে? ভিরয়েডস তৈরি করে। পারবা? একটু মাথায় রাখলে তোমার জন্য না, বেশিরভাগ এটাই দেয়, ঠিক আছে। আরেকটা বলা আছে, দেখবো অনেক বই বলা আছে হ্যাপাটাইটিস যে ডি ভাইরাস, সেটা হচ্ছে একটা ভিরয়েডস, বাট এটা অ্যাকচুয়ালি কারেক্ট না। হ্যাপাটাইটিস ডি ভাইরাস হচ্ছে একটা স্যাটেলাইট ভাইরাস। ওকে, তো এটা আপাতত বাদ দাও, জাস্ট তুমি মাথায় রাখবা নারকেল গাছে ক্যাডাং রোগ সৃষ্টি করতেছে একটা ভিরয়েডস, এটা যেটা একটা সংক্রামক আরএনএ। তারপরে আসে আমরা আমাদের পরের টার্মে, সেটা হচ্ছে প্রিয়ন্স, খুব ইম্পর্টেন্ট। প্রিয়ন্স এটাও কিন্তু একটা অসম্পূর্ণ ভাইরাস। কেন অসম্পূর্ণ বলতেছি? কারণ তার মধ্যে কি থাকে? সংক্রামক, কারণ তার মধ্যে কি থাকে? সংক্রামক প্রোটিন ফাইব্রিল থাকে। কি থাকে তার মধ্যে? সংক্রামক প্রোটিন ফাইব্রিল থাকে, ঠিক আছে। অর্থাৎ তার মধ্যে কি থাকে না, তার মধ্যে আলাদা কোনো ক্যাপসিড থাকতেছে না, তার মধ্যে জাস্ট ক্যাপসিডটা থাকতেছে। ক্যাপসিডটা কি হিসেবে থাকতেছে? সংক্রামক প্রোটিন ফাইব্রিল হিসেবে থাকতেছে, কিন্তু তার মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড থাকতেছে না। দেখতেছি আগের বারেরটাতে নিউক্লিক অ্যাসিড ছিল কিন্তু ক্যাপসিড ছিল না, এবং এই বেটাও কি করতে পারে? ডিজিজ প্রডিউস করতে পারে, ঠিক আছে, ডিজিজ প্রডিউস করতে পারে। তাহলে প্রিয়ন্সটা আমার খুব ভালো করে জানতে হবে। প্রিয়ন্সের মধ্যে নামটাম জানবা, এই যে পি, পি দিয়ে জানবা হচ্ছে প্রোজিনার, প্রোজিনার, অর্থাৎ বিজ্ঞানী স্টেনলি প্রোজিনার প্রিয়ন্স নামটা উল্লেখ করছে এবং প্রিয়ন্স ভাইরাসটা সম্পর্কে বলছে, ঠিক আছে। উনি কিন্তু নোবেল পুরস্কার পাইছে, দ্যাটস ওনার নাম খুব ভালো করে জানতে হবে। এবং এই প্রিয়ন্সটা বিভিন্ন খুব মানে স্পেশাল কিছু রোগের জন্য দায়ী। ধরো আমরা গরুর যে ম্যাড কাউ একটা রোগ আছে না, এটা কিন্তু আমরা সবাই শুনছি, তাই না? এই যে ম্যাড কাউ, এটার জন্য দায়ী হচ্ছে প্রিয়ন্স, ঠিক আছে। তারপর আরও জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ভেড়া এবং ছাগলে। কি ভেড়া এবং ছাগলে? স্ক্র্যাপি, স্ক্র্যাপি একটা রোগের নাম, এটা সৃষ্টির জন্য দায়ী কে? প্রিয়ন্স। এবং মানুষের যে স্নায়ুতন্ত্র, এখানে কি হয়? কুরু এবং ক্রুসফিল, এটা হচ্ছে একটা স্নায়ুতন্ত্রের অসুখ। এর মধ্যে হচ্ছে আমাদের এটা কিসের, এটার জন্য দায়ী কে? প্রিয়ন্স। তাহলে আমি দেখো জাস্ট হচ্ছে তোমাকে নেম ওয়ার্ডগুলো লিখছি, প্রুজিনা লিখছি, ম্যাটকাও লিখছি, স্ক্র্যাপি লিখছি, কুরু এবং ক্রুসফিল লিখছি, কোনো ঝামেলা তোমার ক্রিয়েট করি নেই। সো এই চারটা দিয়ে তুমি টোটাল জিনিসটা পড়ে ফেলছো না, স্পেশাল ভাইরাস কি কি আছে। আর তোমার কোনো ঝামেলা হবে? ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। একটুক জানলে তোমার জন্য এনাফ, এর চেয়ে বেশি জানতে হবে না, ঠিক আছে। এই যে দেখো সব পড়াই ফেলছি, এগুলো লাগবেই না। নিউক্লিও ক্যাপসিড কি, ভিরয়েডস কি, প্রিয়ন্স, এই যে এগুলো সব বলে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ইমার্জিং ভাইরাসটা একটু জানবো। ইমার্জিং ভাইরাসটা আমাদের আসতে পারে, ইমার্জিং ভাইরাসটা হচ্ছে আমাদের এসএকিউ হিসেবে দিয়ে দিতে পারে। ইমার্জিং ভাইরাস বলতে কি বুঝো? সো ইমার্জিং মানে কি? আমরা তো জানি ইমার্জিং মানে যারা আসলে ইমার্জ করতেছে, তাই না? ইমার্জ করতেছে, অর্থাৎ খুব সিম্পলি বললে আমরা আসলে ইমার্জিং ভাইরাস মানে সেসব ভাইরাস যারা হচ্ছে কালের বিবর্তনে নিজের যে পোষক কোষ তাকে চেঞ্জ করে ফেলছে। খুব সিম্পলি বললে ধরো আমরা ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা আগে খালি পাখিকে আক্রমণ করতো। পাখি বলতে এখানে মুরগিও কিন্তু এক প্রকার পাখি, ঠিক আছে। সো খালি পাখিকে আক্রমণ করতো, কিন্তু দেখা যায় কালের বিবর্তনে সেটা মানুষের মধ্যে ছড়ায় পড়ছে। অর্থাৎ সে তার পোষক কোষটা পাখি থেকে চেঞ্জ করে মানুষে নিয়ে আসছে। পাখিতেও করতেছে, এখন মানুষে করতেছে। সেম ওয়েতে এইডস, আমরা তো জানি এইডস কার মধ্যে ছিল? বানরের মধ্যে ছিল। পরে বানর থেকে সেটা কার মধ্যে ছড়াই গেছে? মানুষের মধ্যে ছড়াই গেছে। এই যে কিছু ভাইরাস যারা তাদের পোষক কোষ বা হোস্ট চেঞ্জ করতেছে, তাদেরকে আমরা কি বলি? ইমার্জিং ভাইরাস বলি। সো তোমাকে তো পরীক্ষায় কি জাস্ট ফার্স্টে জিনিসটা কি লিখতে হবে, তাহলে তুমি জিনিসটা কিন্তু আমি বলে ফেলছি, তুমি লিখতে পারবা। সেকেন্ডলি যেটা জানতে হবে, এখন কি জানতে হবে, সেটা হচ্ছে কি নিচের কোনটি ইমার্জিং ভাইরাস না, নিচের কোনটি ইমার্জিং ভাইরাস, ঠিক আছে। এই জিনিসগুলো জানতে হবে। তাহলে এগুলোর জন্য আমার কি লাগবে? নেমোনিক্স লাগবে। সো আসি, নেমোনিক্সটা কি? তাও সেম, হ্যান্স, হ্যান্স করোনা, হ্যান্স প্লাস করোনা। আগে আমরা একটা দিছিলাম কি IHH প্লাস করোনা। তাহলে হ্যান্স প্লাস করোনা মানে কি হবে বলো তো দেখি ভাইয়া? দেখো এইচ, এইচ মানে আমরা কি মাথায় রাখবো? HIV। ই দিয়ে মাথায় রাখবো কি? ই দিয়ে হচ্ছে আমাদের ইবোলা। এন দিয়ে মাথায় রাখবো নীল, নীল ভাইরাস। এস দিয়ে কি মাথায় রাখবো? এস দিয়ে মাথায় রাখবো সার্স, সার্স। ওকে, তাহলে আমাদের HIV, ইবোলা, নীল, সার্স। সার্সটার পূর্ণরূপ কি তোমরা জানো? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। ওকে, এটা আমাদের শ্বসনতন্ত্রের জটিলতা সৃষ্টি করে। প্লাস হচ্ছে করোনা, ঠিক আছে। তাহলে হ্যান্স করোনা দিয়ে আমরা মাথায় রাখতে পারবো না। হ্যান্স করোনা মানে কি? এগুলো ইমার্জিং ভাইরাসের উদাহরণ। ক্লিয়ার? সব পারবা? ওকে, তাহলে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। ওকে,
দেখো এখন আমরা আসি কুইজ আমরা পারি কিনা দেখি তো। কুইজ বা আমরা যেগুলো অ্যাকচুয়ালি এগুলো প্রিভিয়াস ইয়ারের ভার্সিটি কোয়েশ্চেন আর কি, মেডিকেলের না, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখি পারি কিনা। প্রিয়ন্স কি? প্রিয়ন্স হচ্ছে অবশ্যই কি থাকবে, এটা সংক্রামক এবং এটা কি একটা প্রোটিন ফাইবার, মানে দেখার আগে আমরা পেরে যাচ্ছি, তাই না? আচ্ছা, এবার আসি আমরা T2 আছে আর একটা হচ্ছে আমাদের TMV ভাইরাস আছে, যেগুলোর গঠন তোমার বইয়ের মধ্যে আছে, বাট আমাদের ভার্সিটির জন্য এই জিনিসগুলো এখন তেমন একটা জানতে হয় না, এটা তোমার জন্য একটা সুবিধা, ঠিক আছে? ভার্সিটির জন্য এই জিনিসগুলো তেমন জানতে হয় না, জাস্ট জানবা T2 ভাইরাস হচ্ছে কি আবিষ্কার করছে, কে আবিষ্কার করছে, বিজ্ঞানী টোড আবিষ্কার করছে। এবং এই T2 ভাইরাসটা বেসিক্যালি কোন, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ফাস, তাই না? এটা হচ্ছে ব্যাকটেরিয়াকে নর্মালি খেয়ে ফেলে, ঠিক আছে? নর্মালি ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। এবং এখান থেকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটা তো বলছি এটা ব্যাকটেরিওফাস এবং এটা বিজ্ঞানী টোড আবিষ্কার করছে। এবং এখানে একটা জিনিস জানতে হবে আমাদের, এই যে আর কি জানতে হবে এখান থেকে তো আপাতত তোমাদের ভার্সিটিতে এটা বলছি, এটাও বলছি, অংশ আচ্ছা এখানে এই যে এটা স্পর্শক তন্তু, এই যে এখানে স্পর্শক তন্তু একটা কথা আছে না, স্পর্শক তন্তুর সংখ্যা হচ্ছে 6টা, এটা জানতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো জানলে তোমার জন্য এখান থেকে এনাফ, এর চেয়ে বেশি কিছু আসলে এখানে লাগবে না। 6টি স্পর্শক তন্তু থাকে, ঠিক আছে? আর একটা জানবো হচ্ছে আমাদের এটার যে বডি পার্ট আছে না, একটা হচ্ছে আমরা জানি মাথা আছে, মাঝখানে হচ্ছে কলার আছে, তারপর হচ্ছে লেজ আছে। সো মাথা রাখবা লেজের মধ্যে কোনো কি থাকে না, আমাদের লেজের মধ্যে কি থাকে না, কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, ঠিক আছে? এবং আমরা তো জানি এটা একটা ডিএনএ ভাইরাস, তাই না? আমরা পড়ছিলাম না ভ্যাট দিয়ে, ভি আর টি দিয়ে, টি দিয়ে কি ছিল, টিআইভি আর T2 ছিল, ওকে? তাহলে এখান থেকে এগুলো জানলে তোমার জন্য এনাফ। আর যে আমাদের টিএমভি ভাইরাস আছে ওইটাও জানবা, টিএমভি একটা কোন ধরনের ভাইরাস, আরএনএ ভাইরাস, ওকে? এর চেয়ে বেশি কিছু লাগবে না, এখানে এগুলো তেমন একটা আসে না। তারপরে আসে আমরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। আচ্ছা দেখো, আমরা ভাইরাস এটাকে সংখ্যা বৃদ্ধি কেন বলতেছি, আমরা বলে ফেলছি কারণ যেহেতু এখানে ক্রোমোজোম রিলেটেড কোনো কথাবার্তা নাই, সো এটাকে আমরা বংশবৃদ্ধি বলতে পারবো না। তো এখন ভাইরাসের সংখ্যা বৃদ্ধি আমরা দুই রকম, একটা হচ্ছে লাইটিক চক্র ছিল, একটা আমাদের লাইসোজেনিক চক্র ছিল। এই দুইটা চক্র আমাদের এইচএসসি লাইফের জন্য যেভাবে পড়ছে একদম ঢালা, অনেক ডিপলি, সো আমরা আশা করি যেটুকু বেসিক দরকার তার চেয়ে বেসিক আমরা ক্লিয়ার আছে, সো এটা আমি আলাদা করে বুঝাতে যাচ্ছি না, ঠিক আছে? কিন্তু এখানে কিছু নাম আছে, এগুলো আমরা অবশ্যই জানতে হবে। যেমন লাইটিকটাকে আমরা বলি ভিরুলেন্ট চক্র, তোমরা কি এগুলো পড়ছো? লাইটিককে আমরা কি বলি, ভিরুলেন্ট চক্র। এবং লাইসোজেনিককে আমরা কি বলি, টেম্পারেট দশা। এগুলো কি তোমরা এইচএসসি লাইফে পড়ছো এই নামগুলা? আশা করি তোমরা পড়ছো, তাই না? এগুলো কেন নাম দিচ্ছে, কারণ হচ্ছে লাইটিক চক্রটা মেইনলি হয়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয় লাইটিক চক্র দিয়ে। মজার বিষয়, লাইসোজেনিক হওয়ার পরেও কিন্তু লাইটিক হওয়া লাগে ভাইরাসকে মুক্ত হওয়ার জন্য। সো এই লাইটিকটাকে আমরা সেজন্য বলি ভিরুলেন্ট চক্র। ভিরুলেন্ট মানে কি, যার তীব্রতা অনেক বেশি, অর্থাৎ এটা খুবই পাওয়ারফুল একটা চক্র, খুবই পাওয়ারফুল একটা চক্র, ঠিক আছে? আর টেম্পারেট মানে কি, টেম্পোরারি, এটা হালকা, মানে এটা কিছু সময় ধরে থাকে এবং এটা মৃদু। মৃদু কেন মনে আছে না, কারণ এটা ভাইরাসকে অবমুক্ত করতে পারে না। তোমরা এখন কি করবা, লাইটিকের যে ডেফিনেশনটা পড়ে ফেলবে, আমরা তো জানি লাইটিকের লাস্টে কি হয়, লাইসিস করে ফেলে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে লাইসিস করে তোমার ভাইরাসগুলো বের হয়ে যায়, ঠিক আছে? এবং 30 মিনিটে 300টা বের হইতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ পয়েন্ট, এটা জেনে রাখবা। আর লাইসোজেনিকটা কি, তোমার ভাইরাসটা বের হইতে পারে, পারে না, অর্থাৎ তারা ব্যাকটেরিয়ার মধ্যে আবদ্ধ থাকে, ঠিক আছে? তো দেড়শো এটাকে আমরা টেম্পারেট দশা বা ক্ষণস্থায়ী দশা বলা যায় আর কি, এবং এটা একটা মৃদু চক্র, ওকে? আচ্ছা, তারপর আমরা জানতে হবে লাইটিক কার মধ্যে হয়, আমাদের লাইসোজেনিক কার মধ্যে হয়, ঠিক আছে? আমরা তো জানি যত টি সিরিজভুক্ত তোমার ভাইরাস আছে, টি সিরিজভুক্ত যত ভাইরাস আছে সবার মধ্যে হচ্ছে আমাদের লাইটিক চক্র হচ্ছে, আর লাইসোজেনিক হচ্ছে যারা হচ্ছে ল্যামডাফাস, ল্যামডাফাস যারা আছে তাদের মধ্যে কি হয়, আমাদের লাইসোজেনিক হয়। ল্যামডাফাস ছাড়াও আরো দুইটা আছে, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে M13 ফাস। এগুলো কোয়েশ্চেন কঠিন দিলে তখন দিয়ে দিবে, ঠিক আছে? এগুলো বিভিন্ন তোমার ভাইরাসের প্রকার আর কি, ঠিক আছে? সো ল্যামডাফাস আছে, P1 আছে, M13 আছে। তাহলে লাইটিক এবং লাইসোজেনিক আশা করি তোমরা পারবা। এখানে কাহিনী আছে কয়েকটা, এগুলো আমার জানতে হবে। ধরো আমরা যদি আগে লাইটিকটা শুরু করি, সো লাইটিকে বেসিক্যালি কি হয়, ইকোলাইকে আক্রমণ করতেছে T2 ফাস ভাইরাস। সো তুমি ধাপগুলো মুখস্থ করবা, ঠিক আছে? সংযুক্তি ছিল, পেনিট্রেশন ছিল, তারপর হচ্ছে কি করতেছে, ব্যাকটেরিয়া যে ডিএনএ তাকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে কি করতেছে, অনেকগুলো দেহাংশ তৈরি করতেছে, পরে ওই দেহাংশগুলো একত্রিত হচ্ছে ভাইরাসের, পরে আমার ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ভেদ করে জিনিসটা বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের লাইটিক চক্র ছিল, ঠিক আছে? সো এখন এখানে লাইটিক চক্রের মধ্যে আমরা দেখবো একটা ফেস আছে। ধরো আমি তোমাকে, আমি চিত্র রাখতেছি না, আমি তোমাকে বই থেকে এটা দেখাই। এই যে এটা
বৈচিত্র্য না? আচ্ছা, এখানে একটা জিনিস আছে দেখো তোমরা, এই জিনিসটা ব্যাকটেরিয়াল ডিএনএ খণ্ডায়ন হচ্ছে। তো এই যে ব্যাকটেরিয়াল ডিএনএটা খণ্ডায়ন কিভাবে হচ্ছে এটা কি তোমরা জানো? সেটা হচ্ছে ভাইরাল ডিএনএটা যেই মাত্র আসে, এই ভাইরাল ডিএনএটা কি করে, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার যত জিনিস আছে সব কিছুর কর্তৃত্ব সে নিয়ে ফেলে, বুঝছো? অর্থাৎ ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে যখন প্রবেশ করে লাইটি চক্রের ক্ষেত্রে, তখন ব্যাকটেরিয়ার মধ্যে যা যা জিনিস আছে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, এগুলো কি আছে দেখি বলো তো? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সব কিছুর কর্তৃত্ব সে নিয়ে ফেলতেছে, দেখি বলো তো আছে? আরে নাই। ব্যাকটেরিয়া তো আদিকোষী, সো আদিকোষী, তার মধ্যে কি মাইটোকন্ড্রিয়া এগুলো আছে? নাই। তার মধ্যে শুধুমাত্র রাইবোজোম আছে, ঠিক আছে? সো রাইবোজোমের কর্তৃত্ব নিয়ে ফেলতেছে, তাছাড়াও তার মধ্যে যে আরএনএ পলিমারেজ এনজাইম আছে সেটার কর্তৃত্ব নিয়ে ফেলতেছে। ওকে, তো এই যে কর্তৃত্ব নিয়ে ফেলার কারণে আলটিমেটলি ব্যাকটেরিয়াল ডিএনএটাকে সে ধ্বংস করে দিচ্ছে। কিভাবে ধ্বংস করতেছে সিম্পলি বলি, যখন কর্তৃত্ব নিয়ে ফেলতেছে ওই আরএনএ পলিমারেজ, যেটা দেখো এটা হচ্ছে কাইন্ড অফ সুইসাইড করায়, বুঝছো? নিজেকে দিয়ে নিজেকে সুইসাইড করায়। দেখো এই আরএনএ পলিমারেজ, এই বেটা কিন্তু ব্যাকটেরিয়ার, এখন এটা কর্তৃত্ব কার উপরে চলে গেছে? ভাইরাসের উপরে চলে গেছে। পরে ওই ভাইরাস কি করে, এই আরএনএ পলিমারেজটাকে ইউজ করে এমআরএনএ তৈরি করে সেখান থেকে প্রোটিন তৈরি করতেছে ট্রান্সলেশনের মাধ্যমে, ঠিক আছে? তাহলে দেখো ব্যাকটেরিয়ার যে আরএনএ পলিমারেজ তাকে ইউজ করে এমআরএনএ করে প্রোটিন তৈরি করতেছে। এই বেটা প্রোটিনটা হচ্ছে আমাদের একটা ডেস্ট্রাকটিভ প্রোটিন। ডেস্ট্রাকটিভ মানে কি? একটা ধ্বংসাত্মক প্রোটিন। এই ধ্বংসাত্মক প্রোটিনের কাজ কি? এই ধ্বংসাত্মক প্রোটিনের কাজ কি? সে কি করবে? ব্যাকটেরিয়াল যে ডিএনএ তাকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। তাহলে এই জিনিসটাকে এখন এইচএস লেভেলে যারা একটু কম বুঝছে তারা কি এখন পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, পরে জাস্ট ধ্বংস করে তো সে থামে নাই, এরপর সে প্রোটিনটাকে আরো বিভিন্ন কাজে লাগায়। সে তা আরো কি কি কাজ করে? সে হচ্ছে দুইটা কাজ করে, মাথা রাখবা। একটা হচ্ছে রেপ্লিকেশন করে, আর একটা হচ্ছে আমাদের কোড প্রোটিন তৈরি করে। তাহলে পরবর্তী ধাপে কি কি হয়? এই দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের রেপ্লিকেশন হচ্ছে, আর একটা হচ্ছে কোড প্রোটিন তৈরি হচ্ছে। রেপ্লিকেশন মানে কি? এই যে ভাইরাল ডিএনএটা, এটা তার সংখ্যা বৃদ্ধি করতেছে। আর কোড প্রোটিন মানে কি? কোড প্রোটিনের কাজ কি জানো? সে বিভিন্ন আমাদের দেহের অংশ তৈরি করে, আমাদের তো না, ভাইরাসের। যেমন ভাইরাসের অংশ কি কি আছে? যেহেতু টিটু ভাইরাস, তার মাথা আছে, লেজ আছে, স্পর্শক তন্তু আছে। সো কোড প্রোটিনের কাজ কি? সে বিভিন্ন দেহাংশ তৈরি করে, ঠিক আছে? সে বিভিন্ন দেহাংশ তৈরি করে। আর আমাদের রেপ্লিকেশন মানে কি? আমাদের যে ভাইরাল ডিএনএ তার সংখ্যা বৃদ্ধি। সো আলটিমেটলি অনেকগুলো দেহাংশ তৈরি করে, ওগুলো একত্রিত হয়, আলটিমেটলি বিদীর্ণ করে, কোষ প্রাচীরটাকে বিদীর্ণ করে 30 মিনিটে 300টা করে করে আমার কি বের হয়ে যায়? ভাইরাস বের হয়ে যায়। এবং এই চক্রটা খুবই তীব্র এবং এটা সবচেয়ে বেশি হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই এটার নাম কি? ভিরুলেন্ট চক্র বা লাইটিক চক্র। ক্লিয়ার? আর লাইসোজেনিকের ক্ষেত্রে আমরা যখন পড়বো তখন আসলে আমার এক্সট্রা করে কিছু পড়তে হবে না। আমরা তো এরকম করে একটা জিনিস পড়ছিলাম, ধর এটা একটা ইকোলাই ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়ার মধ্যে ধরো আমার কি হয়, ব্যাকটেরিয়ার যে আমার ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটার নির্দিষ্ট পোর্শন বরাবর কেটে যায়। দেখি বলো, কেটে যাওয়ার জন্য কি লাগে? আমি খালি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এটা পড়াচ্ছি। কেটে যাওয়ার জন্য কোন এনজাইম কাজে লাগে দেখি বলো তো? নিউক্লিয়াস এনজাইম। ওকে, নিউক্লিয়াস এনজাইম দিয়ে কি করে? কেটে ফেলে। কেটে ফেলে কি করে? ভাইরাল যে ডিএনএ আছে সেটা এসে এখানে বসে, এখানে সেট হয়ে যায়। তাহলে ভাইরাল ডিএনএ আছে এখানে, ব্যাকটেরিয়াল ডিএনএ আছে। তাহলে ভাইরাল ডিএনএটা অ্যাটাচ হওয়ার জন্য এখানে কোন এনজাইমের সাহায্য নেয়? ভাইরাল ডিএনএটা অ্যাটাচমেন্টের জন্য কার সাহায্য নেয় দেখি বলো তো? ভাইরাল ডিএনএ অ্যাটাচমেন্টের জন্য কার সাহায্য নেয়? এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেজ। এই যে এনজাইমগুলো, এগুলো একদম খায় ফেলতে হবে, এগুলো ভুলেও ভুল করা যাবে না, ঠিক আছে? মানে ভুলেও ভুল করতে পারবো না। ওকে, তাহলে আমার দেখতেছি এখানে একটা দশা তৈরি হচ্ছে। এই দশাটার নাম কি বলতে পারি দেখি বলো তো? এই যে একটা দশা, যেখানের মধ্যে আমরা দেখতেছি এই জিনিসটার মধ্যে তাহলে কি কি আছে? এখানে ব্যাকটেরিয়াল ডিএনএ আছে প্লাস ভাইরাল ডিএনএ আছে, তাই না? তাহলে এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ আর ভাইরাল ডিএনএ দুইটাকে একসাথে আমরা কি বলতে পারি? প্রোফাজ। এটা ডিউতে আসছে। প্রোফাজ বলতে কি বুঝো? ঠিক আছে? এবং এই প্রোফাজ হয়ে কিন্তু এটা বারবার সংখ্যা বৃদ্ধি করে, এবং আমরা জানি লাইসোজেনিক ফেসের ক্ষেত্রে কোষ প্রাচীর বিদীর্ণ করে না। তাহলে তুমি এখন আমাকে কোয়েশ্চেন করবে, ভাইয়া তাহলে লাইসোজেনিক চক্র করে আমার লাভটা কি? এই জিনিসটা আমরা ইন্টার লাইফে কখনো পড়ি নাই, তাই না? পড়ছি, দেখি বলো তো? তাহলে এই যে ভাই কাহিনী করতেছি, আমার লাইসোজেনিক চক্র করে আমার লাভটা কি? এই যে আমি বিভাজন করে সংখ্যা বাড়াচ্ছি, পরে কি হয়? পরে হচ্ছে আমার লাইসিস হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে লাইসোজেনিক চক্র, আমি এটা একটা লাইন দিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। লাইসোজেনিক চক্র শেষ হওয়ার পরে, লাইসোজেনিক চক্র শেষ হওয়ার পরে মানে আলটিমেটলি সুইচ করে লাইটিক চক্রে। এই লাইনটা দিয়ে সবকিছু মাথায় রাখবা।
তাহলে ভাই লাইনটার গুরুত্ব বুঝতে পারছো? আলটিমেটলি বের হওয়ার জন্য তাকে লাইট চক্রেরই সাহায্য নেওয়া লাগে, বাট লাইসোজেনিক করে সে তার সংখ্যাটা বাড়াইছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা লাইটিক আর লাইসোজেনিক খুব ভালো করে পারবো। বইয়ের মধ্যে তোমার যে পার্থক্যটা আছে ভালো করে পড়ে ফেলবা, এটা এসিকিউতে আসার মধ্যে একটা জিনিস, তোমার পার্থক্যটা মাঝে মধ্যে দিয়ে দিতে পারে, এবং আমি যেগুলো পড়াইছি তার থেকে বেশি একটা লাইনও আসবে না ইনশাল্লাহ। ওকে, আসো তারপর এবার আমরা স্পেসিফিক ভাইরাস নিয়ে আমরা এখন পড়াশোনা করব। সবার আগে আমরা নোভেল করোনা নিয়ে পড়াশোনা করি, যেহেতু এটা আমাদের বিশাল লেভেলের মায়েরা চলে গেছে, তাই না? সে একটা মানে পৃথিবীর জনসংখ্যা আসলে অনেক কমায় ফেলছে, তাই না? ইভেন এখন মানে যেটা কষ্টের বিষয় সেটা হচ্ছে এগুলো কিন্তু নতুন নতুন ভ্যারিয়েন্ট বেরোচ্ছে। এগুলো এমন জিনিস না যে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, মানে একটা একটা করে এসে এসে আসলে পৃথিবী যে একবার যে তোমার মানে একটা মানে অস্থিতিকর একটা পরিস্থিতি শুরু হয়েছে পৃথিবীতে, এটা কিন্তু আর যাবে না। মানে ভাইরাসগুলো ভ্যারিয়েন্ট সৃষ্টি করে একটা একটা করে আসবে, মানে আমাদের মারতে থাকবে, আমাদের আবার টিকা তৈরি করতে হবে, ভ্যাকসিন তৈরি করতে হবে, আবার একটা আসবে, মানে এটা চলতে থাকবে, ঠিক আছে? সো যাই হোক, এটা অন্য কিছু ভাবার দরকার নেই, তুমি তোমার পড়াশোনাটা ভালো করে করো, ঠিক আছে? সো নোভেল করোনা নিয়ে তোমার 4 থেকে 5টা জিনিস জানতে হবে, এর চেয়ে বেশি একটা লাইন লাগবে না, ঠিক আছে? আমি জাস্ট ওগুলোই তোমার বলবো। কি কি? এই ভাইরাস হচ্ছে গোলাকার ভাইরাস। মনে আছে ভাই, তোমাকে আমি পড়াইছিলাম নোভেল করোনা ভাইরাস একটা গোলাকার ভাইরাস, ওই গোলাকারের উদাহরণে পড়াইছিলাম কিন্তু, ঠিক আছে? সো মাথায় রাখবা নোভেল করোনা হচ্ছে গোলাকার ভাইরাস, এবং এটা হচ্ছে কি আরএনএ ভাইরাস। কেন আরএনএ তোমাকে বলছিলাম না? প্রাণী দেহে যাই করে বেশিরভাগই আরএনএ, এটা তোমাকে বলছিলাম। ওকে, তাহলে এই যে আমার করোনাটা আসছে বেসিক্যালি ক্রাউন থেকে, নামটা আসছে ক্রাউন থেকে, অর্থাৎ এই ভাইরাসটা বেসিক্যালি গোলাকার, বাট এটা অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে অনেকটা মুকুটের মতো, ঠিক আছে? সো আমাকে যদি জিজ্ঞাসা করে নিচে কোন ভাইরাসটি দেখতে মুকুটের মতো বা ক্রাউনের মতো, অবভিয়াসলি আনসার কি হবে? নোভেল করোনা ভাইরাস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আর কি কি জানতে হবে? এটার যে টার্গেট অঙ্ক, এটা হচ্ছে শ্বসনতন্ত্র, অর্থাৎ কেউ মানুষ সে যদি করোনা ভাইরাসে মারা যায়, সে অ্যাকচুয়ালি কি কারণে মারা যায়? দেখা যাচ্ছে সে নিউমোনিয়া বা আমাদের রেসপিরেটরি ফেইলিয়ার এসব কারণে সে মারা যাচ্ছে, অর্থাৎ শ্বসনতন্ত্রের জটিলতার কারণে সে মারা যায়। এখন এখানে কিছু জিনিস জানতে হবে। এই যে দেখো, আমাদের কোভিড কিন্তু একটা ভাইরাস, মানে আমরা যেটাকে কোভিড বলতেছি বা করোনা ভাইরাস বলতেছি, এটার অ্যাকচুয়াল নামটা কি দেখি বলো তো? এটার অ্যাকচুয়াল নাম, অর্থাৎ এটা এই ভাইরাসটি কিন্তু জাস্ট একটা নিক নেম, বাট এটা অ্যাকচুয়াল নেমটা হচ্ছে, মাথায় রাখবা, সার্স। ওই যে তোমাকে বলছিলাম না সার্স, সরি এটা আমি বানানটা ভুল দেখছি, সার্স হচ্ছে এটা হবে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সো এই সার্সেরই একটা ভেরিয়েন্ট হচ্ছে আমাদের করোনা, SARS-CoV-2। SARS-CoV-2টাই হচ্ছে অ্যাকচুয়াল ভাইরাসের নাম, এবং এটাকে আমরা নাম দিচ্ছি কি করোনা ভাইরাস। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়াল নামটা কি? SARS-CoV-2। একটু জানলে তোমার জন্য এনাফ। এবং আমরা এটার ভাইরাসের যে আমাদের যে ভ্যাকসিনগুলো না জানলেও চলবে, বাট জানতে পারো। এবং এটাকে আমরা কি দিয়ে পরীক্ষা করছি এটা জানতে হবে, এটা RT-PCR খুব ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা কিন্তু পড়ছিলাম, মনে আছে না? এই RT-PCR তোমরা কই পড়ছিলা? পড়ো না, বাট সবাই জানে, তাই না? সবাই জানে, তোমরা কিন্তু করছিলা। ওই যে মনে আছে না, তোমরা হসপিটালে গিয়ে তোমাদের নেজাল সোয়াব দিছিলা, নাক থেকে তোমাকে একটা কটন বের করে, যারা পরীক্ষা করছো তারা কিন্তু জানো। তাহলে পরীক্ষাটা কি দিয়ে করে? নেজাল সোয়াব নিয়ে, অর্থাৎ তোমার কটনের মধ্যে নাক থেকে হচ্ছে নেজাল সোয়াবটা নিয়ে পরে ওইটাকে হচ্ছে RT-PCR করে, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা করোনাটাকে শনাক্ত করতেছি। তাহলে তুমি এখান থেকে এই জিনিসগুলো জানলে মোর দেন এনাফ, এর চেয়ে বেশি কিছু জানতে হবে না। ওকে, দেখি আমরা এবার ডিউর কোয়েশ্চেন আমরা পারি কিনা, যেগুলো পড়াইছি তার বাইরে থেকে কিচ্ছু আসছে কিনা আমরা একটু দেখি। টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? সবাই জানি ক্যাপসিড। ওকে, জেনেটিক উপাদানকে সুরক্ষাকারী ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? পারবো, ঠিক আছে, ক্যাপসিড। ওকে, আচ্ছা, এবার আমরা আসি, আমরা ভাইরাসের উপকারিতাটা একটু পড়ি, ঠিক আছে? ভাইরাসের উপকারিতা, ভাইরাস বিভিন্ন কাজে ব্যবহার হইতে পারে। সো এটা হচ্ছে আমাদের ভাইরাসের যে টিকা হিসেবে ইউজ করা হয়, এই জায়গাটা খালি পড়বা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, টিকা হিসেবে আর ওষুধ হিসেবে বইয়ের মধ্যে আছে, বই থেকে দেখে নিয়ে কি কি রোগের ক্ষেত্রে ভাইরাস থেকেই আমরা টিকা কালেক্ট করতেছি এটা একটু পড়তে হবে। সো এটা যদি তোমরা না পারো, এটা আমি খুব সিম্পলি বলি, আমাদের বসন্ত, দেখো আমি তোমাকে একটু লিখে দিই, বসন্ত, যেগুলো বলতেছি এর বাইরে আসবে না, বসন্ত, পোলিও, প্লেগ, ঠিক আছে, টাইফয়েড, এটা হচ্ছে জন্ডিস। একটু ঝামেলা শুরু করছে। তাহলে এই রোগগুলো মাথায় রাখবা, এগুলার টিকা আমরা ভাইরাস থেকে তৈরি করতেছি। তারপর আসি সৌন্দর্য বৃদ্ধি। বেসিক্যালি সৌন্দর্য বৃদ্ধি কোনটা দেখি বলো তো? তোমার বইয়ের মধ্যে কি আছে? যারা ইন্টার একটু পড়ালেখা করছো তারা কিন্তু পারবা। সৌন্দর্য বৃদ্ধি মাথায় রাখবা তুমি ব্রোকেন টিউলিপ দিয়ে। ভাই ব্রোকেন টিউলিপ কি? অর্থাৎ টিউলিপ ফুলের মধ্যে দেখবা, টিউলিপ ফুল তো কাইন্ড অফ লাল, তাই না? তার মাঝখানে মাঝখানে সাদা সাদা দাগ দিয়ে জিনিসটাকে সুন্দর করে, এটা ভাইরাস দিয়ে করা হয়। পতঙ্গনাশক NPV,
নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, যেগুলো বলতে চাস ওগুলো মাথায় রাখবা। এই যে এনপিভিটা কি, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, এটা পতঙ্গনাশে হেল্প করে। খরগোশ নিয়ন্ত্রণে, অস্ট্রেলিয়ার মধ্যে খরগোশের পরিমাণ অনেক বেশি, দ্যাটস ওয়াই খরগোশ নিয়ন্ত্রণে কি করা হয়, মিক্সো ভাইরাসটাকে ইউজ করা হয়, মোর দেন এনাফ। তারপর হচ্ছে জিন প্রকৌশলে আমরা কি করি, ভেক্টর হিসেবে, ভেক্টর মানে কি, বাহক হিসেবে। আমরা যারা জীব প্রযুক্তি পড়ছি সবাই জানি, তাই না, বাহক জিনিসটা কি। সো এই বাহক হিসেবে কিন্তু আমরা ভাইরাসকে ইউজ করতেছিলাম, তাই না, অ্যাগ্রোব্যাকটেরিয়াম, টিউমিফেন্স, এগুলার এখানের মধ্যে আমরা বেসিক্যালি বাহক হিসেবে ভাইরাসকে ইউজ করতে পারি। ওকে, তাহলে উপকারিতা এই জিনিসগুলো পড়বা, এগুলো পড়লে তোমার ইচ্ছে বেশি কিছু লাগবে না। আসো এবার আমরা পড়বো রোগগুলা, রোগের মধ্যে খুবই স্পেসিফিক পড়বো। যেমন আসি এইডস, এইডসটা তোমরা যা পড়েছি তার থেকে বেশি কিছু লাগবে না, খালি এখানে কিন্তু আলাদা পড়া আছে কিনা একটু চেক করি তো আমি, দাঁড়াও। না, তাহলে আমাদের এখানে বলতে হবে। তাহলে আমি হালকা একটু ডেসক্রাইব করে যাই কি কি জিনিস এখান থেকে লাগবে। আশা করি যেগুলো বলতেছি তার বাইরে কিছু লাগবে না, কারণ এই চ্যাপ্টারটা হিউজ, তাই না, আমার তো বুঝে বুঝে পড়তে হবে। দেখো এইডস, এইডসের জন্য দায়ী ভাইরাসটা কি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এবং এই ভাইরাসটা আমাদের একটা ইমার্জিং ভাইরাস, তাই না, এবং এই ভাইরাসটা আমাদের একটা গোলাকার ভাইরাস, এই ভাইরাসটা একটা আরএনএ ভাইরাস। তাহলে দেখছো আমি যে নেমোনিক্স দিয়ে পড়াইছি আমি কিন্তু পুরোটা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারতেছি। তোমরা এখন নেমোনিক্স দিয়ে মেলাও তো এইচআইভি আমি যা যা বলছি সব আছে কিনা দেখবা, পার হয়ে যাবা, ঠিক আছে। আসো তাহলে এইচআইভির ক্ষেত্রে হয়টা কি, তুমি জাস্ট এটা মাথায় রাখবা। এইচআইভি কি কোনো আলাদা ডিজিজ হয়ে তুমি মারা যাও না, এইচআইভিটা করে কি, এইচআইভি হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেম, আমাদের যে প্রতিরক্ষা তন্ত্র, তার জন্য আমাদের বডিতে একটা সেল আছে লিম্ফোসাইট, লিম্ফোসাইটের মধ্যে আরো স্পেসিফিক একটা সেল আছে যেটাকে আমরা T4 সেল বলতে পারি। তাহলে আমরা T4 সেল বলতে পারি। এই যে T4 সেলের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, T4 সেলের একটা নির্দিষ্ট ভ্যালু, আমি বলতেছি আমাদের বডির ক্ষেত্রে আমরা বলি না আণুবীক্ষণিক সৈনিককে, সেটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। ওই লিম্ফোসাইটের মধ্যে আবার ডিভিশন করলে আমরা জানি বি লিম্ফোসাইট আছে, টি লিম্ফোসাইট আছে। যেহেতু তোমরা প্রতিরক্ষা তন্ত্র পড়ো নাই, তোমরা শর্ট সিলেবাস, তো তোমরা এটা জানো না হয়তো অনেকে, বাট রক্ততে তো পড়ছো জিনিসগুলা। তাহলে এই টি লিম্ফোসাইটের মধ্যে T4 সেল আছে। এই T4 সেলটা আমাদের বডিকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। সো যাদের এইডস হয় তাদের ক্ষেত্রে এই জিনিসটার পরিমাণ খুবই কমে যায়, এবং কোয়েশ্চেন যদি কঠিন করে এটা পরিমাণটা আসতে পারে, এটা হচ্ছে 200 সেল পার মাইক্রোলিটার, ঠিক আছে, পার মাইক্রোলিটারে 200 সেল থেকেও কম হয়ে যায় T4 সেলের পরিমাণ। এটা যদি হয় তাহলে মাস্ট এটা একটা এইডস এর পেশেন্ট, ক্লিয়ার। তাহলে একটু জানবা এনাফ। তাহলে এইডস কি করতেছে, আমাদের ইমিউন তন্ত্রকে পুরো ধ্বংস করে দিচ্ছে। ডেঙ্গু, এটা একটা আরএনএ ভাইরাস, ওকে, এটা একটা ফ্লাভি ভাইরাস, এটা একটা ফ্লাভি গোত্রের ভাইরাস, ঠিক আছে, ফ্লাভিও বলতে পারি, ডেঙ্গিও বলতে পারি। এটার পুরাতন নাম ছিল ডেঙ্গি, এরপর এটাকে ডেঙ্গু করা হয়েছে। তারপর আসি জিকা ভাইরাস। জিকা ভাইরাস থেকে খালি একটা জিনিস জানতে হবে, কি জানো, জিকা ভাইরাস যেসব মায়ের দেহে হয়, ধরো মায়ের মধ্যে জিকা ভাইরাসকে আক্রমণ করছে, সো তাদের ক্ষেত্রে যে বাচ্চাটা হবে, বাচ্চার যে ব্রেইন সেটা হচ্ছে অপরিণত থাকবে, ঠিক আছে, এবং ছোট থাকবে। সো অপরিণত মস্তিষ্ক এবং ছোট, এই জিনিসটা একটা নাম আছে, যেহেতু ছোট মানে কি মাইক্রো, ব্রেইন রিলেটেড জিনিসগুলোকে আমরা কি বলি, সেফালিক। ফার্স্ট চ্যাপ্টারে পড়ছো তাই না, সেফালিক। সো এই দুইটাকে যোগ করলে কি হবে, মাইক্রোসেফালি। তাহলে জিকা ভাইরাস কি করে, মাইক্রোসেফালি করে, কার মধ্যে, নবজাতকের মধ্যে, অর্থাৎ যেহেতু মায়ে হয়েছে সো নবজাতক এটা ট্রান্সমিট হচ্ছে। চিকুনগুনিয়া কিছু না, জাস্ট চিকুনগুনিয়া ভাইরাস। তারপর আসি এই যে এটা একটা ইমার্জিং ভাইরাস, দেখো বার্ড ফ্লু, যেটা আমরা এখন ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়েছে বলি না, ওর অনেক কাশি হচ্ছে, অনেক জ্বর বাইরে গেছে, অনেক হাই গ্রেড ফিভার হচ্ছে, তাহলে আমরা এটাকে বলি ইনফ্লুয়েঞ্জা। তো ইনফ্লুয়েঞ্জা কিন্তু আগে একটা ইমার্জিং ভাইরাস ছিল, মানে এটা আগে পাখির মধ্যে ছিল। সো তোমাকে এটার স্ট্রেনগুলো জানতে হবে। স্ট্রেন মানে তো আমরা বুঝি, দেখো ইনফ্লুয়েঞ্জার মধ্যে দুইটা স্ট্রেন আছে, কি কি জানতে হবে, একটা হচ্ছে H5N1 আর একটা হচ্ছে H1N1। এটা একটা ট্রিক্স দিয়ে মাথায় রাখবে, এটা অনেকে আমরা কনফিউজ হয়ে যায় পরীক্ষার মধ্যে, সবাই কনফিউজ হয়ে যায়। কি দিয়ে মাথায় রাখবে জানো, 5 আর 1 6, 6 মানে মাথায় রাখবা ছক্কা মারছে। ছক্কা মানে কি, উপর দিয়ে গিয়ে আমাদের বাউন্ডারি ক্রস করছে না, মানে উপর দিয়ে উঠতেছে। তাহলে মাথায় রাখবা H5N1 মানে কি, এটাকে আমরা বলবো বার্ড ফ্লু, পাখি আকাশে উড়ে, বার্ড ফ্লু। তাহলে H5N1 এর স্ট্রেন কার, সেটা হচ্ছে বার্ড ফ্লু, ঠিক আছে। আর H1N1 হচ্ছে আমাদের যেটা মানুষে করতেছে, এটাকে আমরা বলি সোয়াইন ফ্লু। আমি আজকে যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি তুমি চ্যাপ্টারটা পড়তে পারো, ভাই আমি তোমারে 90 থেকে 98% অ্যানসার দিতে পারি, এর বাইরে পড়া আসবে না ইনশাল্লাহ। বাট তোমাকে এভাবে পড়তে হবে, যেটা তোমরা একাডেমিক লাইফে পড়ো নাই। অ্যান্ড তোমাকে একটা কথা বলে রাখি, এই যে তোমাকে ভাই পড়াচ্ছি না আমি, এই জিনিসগুলো তোমরা আমাদের যে হালকনস্টাইন ফ্যামিলি যে গ্রুপ আছে ওখানে কিন্তু তুমি নোটগুলো দিবা এবং ক্লাসে রিভিউ দিবা, ঠিক আছে, যাতে বাকিরা ইনফ্লুয়েন্স হয়, বাকিরা এইভাবে ক্লাসটা করে। কারণ আলটিমেটলি আমাদের সবার লক্ষ্য এক,
আমাদের ভার্সিটি চান্স পাইতেই হবে, ভালো কিছু একটা করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে এই জিনিসটা জানবা, তারপর আমি এখানে একটু দাগাই দিচ্ছি, যেগুলো দাগাচ্ছে ওগুলো মুখস্থ করবা। সার্সটা জানবা, ঠিক আছে। এই যে নিপা ভাইরাসটা আমার আলাদা করে জানতে হবে, আমি আলাদা করে বলতেছি, এখানে বলে দিই, জাস্ট 2টা লাইন জানতে হবে। নিপা ভাইরাসের বাহক হচ্ছে বাদুড়। ওই যে তোমাকে বলে না এখন, ওই যে খেজুরের রস, দেখা যায় অনেকে একদম খেজুরের রসটাকে সিদ্ধ না করে তোমার এই যে খেয়ে ফেলতেছে, তোমার এই যে তোমার রসটা খেয়ে ফেলতেছে। সো তাদের ক্ষেত্রে নিপা ভাইরাসে ছড়াইতে পারে, এবং এটার ক্ষেত্রে খুবই মানে স্যাডেনিং একটা বিষয় হচ্ছে এটা 100% ফ্যাটাল। অর্থাৎ এটা যাকে আক্রমণ করছে মাস্ট মেরে ফেলবে, ঠিক আছে। এটা 100% ফ্যাটাল, মানে এটা মর্টালিটি রেট একদম 100-100, ঠিক আছে। এবং এটা কিভাবে মারে, এটা শ্বসনতন্ত্রের জটিলতা করে মারে, অর্থাৎ রেসপিরেটরি ডিজিজে পেশেন্ট মারা যায়। তাহলে নিপা থেকে আমি এই 3টা জিনিস জানবো, এবং নিপাটা বেসিক্যালি সার্সের একটা টাইপ, ওকে। তারপর আসি জলাতঙ্ক, এই যে কুকুর বিড়াল আমাদের আঁচড় দিলে বা কামড় দিলে যেটা হয়, রেবিস ভাইরাস দিয়ে। আমি তোমাকে এই 3টা বলে ফেলছিলাম, মনে আছে না? ভ্যারিওলা, ভ্যারিসেলা, তারপর একটা কই, এটা হয়তো এখানে দেয় নাই, আরেকটা ছিল ভ্যাকসিনিয়া, মনে আছে না? কোনটা কি করে? গুটি বসন্ত, জল বসন্ত, গো বসন্ত, ঠিক আছে। তারপর হচ্ছে এটা জানবা কোষের লাইসিস, এটাকে আমরা বলি ইভোলা ভাইরাস। এটা পড়ছো? ইভোলা নামটা আসছে কোত্থেকে? ইভোলা নামটা আসছে হচ্ছে আফ্রিকার একটা নদী থেকে। আফ্রিকার জায়ার নদীর তীরে একটা পেশেন্ট সর্বপ্রথম পাওয়া গেছে, যার বডির যে সেলগুলা এগুলো খালি ফাটতেছিল, মানে ফেটে ফেটে রক্ত বেরোচ্ছিল, ঠিক আছে। আফ্রিকার ইবোলা নদীর তীর থেকে এই রোগের নাম করা হয়েছে ইবোলা ভাইরাস। কারণ কি? কারণ আফ্রিকার ইবোলা নদীর তীরে একজন পেশেন্ট ছিল, মানে যাকে পাওয়া গেছে আর কি। সো এর হচ্ছে কি হচ্ছে, বডির যে নাক মুখ চোখ এগুলা দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, এবং এটাই ইবোলার একটা সাইন, ঠিক আছে। রক্তক্ষরণ হয়ে পেশেন্ট মারা যায়, ওকে। আচ্ছা, সো ইবোলা ভাইরাস একটু জানলে এনাফ। তারপর আসে আমরা জন্ডিস হচ্ছে, আমরা তো জানি জন্ডিস কি কারণে হয়, বা লিভার ক্যান্সার কি কারণে হয়, হেপাটাইটিস বি এর কারণে। আমরা হেপাটাইটিস বি ভালো করে পড়বো। ইয়েলো ফিভার বলছিলাম, ইয়েলো ফিভার একটা ভাইরাস, এটা কিন্তু জানতে হবে। অ্যানোজেনিটাল ক্যান্সার, এটা কিন্তু জানতে হবে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট। অ্যানোজেনিটাল ক্যান্সার এটা হচ্ছে আমাদের পেপিলোমা ভাইরাস দিয়ে হয়। পেপিলোমা ভাইরাস এটা একদম ভালো করে মুখস্থ করবা। এটা শর্টকাট টার্ম হচ্ছে এইচপিভি, যেমনটা হচ্ছে আমাদের হেপাটাইটিস বি এর টার্ম হচ্ছে এইচবিভি, হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান পেপিলোমা ভাইরাস, ওকে। এটা কিন্তু পুরুষ এবং স্ত্রীতে দুই রকম রোগ করে। যেমন অ্যানোজেনিটাল মানে তো আমরা জানি, অ্যানোজেনিটাল মানে কি, এটা প্রজনন তন্ত্রে বিভিন্ন ঝামেলা করতেছে। যেমন পুরুষদের ক্ষেত্রে যারা পেপিলোমা ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে অ্যানাল ওয়ার্স হয়। এই জিনিসটা খুবই বিচ্ছিরি দেখতে, বুঝছো? এবং এটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে হালকা পাতলা পড়ে, ঠিক আছে। দেখা যায় যারা যারা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে যাদের, তাদের ক্ষেত্রে অ্যানাল ওয়ার্স হওয়ার চান্সটা বেশি থাকে, এবং যারা সমকামী তাদের ক্ষেত্রে এটা বেশি থাকে চান্স, ওকে। সো পুরুষদের ক্ষেত্রে হচ্ছে অ্যানাল ওয়ার্স হয়, আর মহিলাদের ক্ষেত্রে যে দেখো না জরায়ুর ক্যান্সার, এই রোগটা কিন্তু মহিলাদের বেশি হয়, এই ভাইরাসটা মহিলাদের আক্রমণ বেশি করে, জরায়ুর ক্যান্সার হয়। জরায়ুর ক্যান্সারের জন্য দায়ীকে হিউম্যান পেপিলোমা ভাইরাস, ঠিক আছে। এবং এটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের আবার সেক্সুয়ালি রিলেটেড না। এটার ক্ষেত্রে আমি তোমাকে একটু জাস্ট আউট অফ দ্য টপিক একটু কথা বলি, সেটা হচ্ছে এটা একদম যেটা আমরা মেডিকেলে তো মোটামুটি এখন আমাদের আগামী বছর আমি বের হয়ে যাবো ইনশাল্লাহ, যদি পাশ করে ডাক্তার হিসেবে বের করবো, তোমরা দোয়া করবো আর কি। সো যাদের ক্ষেত্রে দেখা যায়, মানে তোমরা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে বিয়ের আগে জরায়ুর ভ্যাকসিনটা দেওয়া লাগবে, ঠিক আছে। এটা আমাদের পেপি ভ্যাক্স বা বিভিন্ন নামে ভ্যাকসিনটা পাওয়া যায়, সেটা অবভিয়াসলি দিয়ে দিবা। যারা এখানে মেয়ে আসো, অবভিয়াসলি এই ভাইরাসের ভ্যাকসিনটা অবশ্যই দিতে হয়, কারণ এটা যখন একটা এইজের পরে যায়, ধরো 40-45 বছরে গিয়ে জরায়ুর ক্যান্সারটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুবই কমন। সো এটা কিন্তু তোমার ভ্যাকসিনটা তখন গিয়ে দিলে কিন্তু কাজ করবে না, এটা কাজ করে বিয়ের আগে দিলে, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ফ্যাটাল একটা জিনিস, ঠিক আছে। সো অ্যানোজেনিটাল ক্যান্সারটা আমার জানতে হবে পেপিলোমা ভাইরাস দিয়ে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি স্পেসিফিক কয়েকটা ডিজিজ পড়বো, যেমন আমাদের হ্যাপাটাইটিসটা খুবই কমন, হ্যাপাটাইটিসটা খুবই কমন এবং অনেক বেশি হয়। সো ভাইরাল হ্যাপাটাইটিস দিয়ে আমি কিছু কথা জানবো, আমি এই কথাগুলো তো বলবো, বাট আমি নিজের মতো করে পড়াবো, এবং এই পড়াগুলো বাইরে আশা করে আসবে না। দেখো আমাদের হ্যাপাটাইটিস মানে কি আগে এটা জানি। দেখো হ্যাপাটাইটিস, আমি তোমাকে একটা কথা বলছিলাম লাস্টে, যদি আইটিস দেখো, আইটিস মানে হচ্ছে প্রদাহ, আইটিসের বাংলা হচ্ছে প্রদাহ, অর্থাৎ লিভারের মধ্যে যদি প্রদাহ বা লিভারের মধ্যে অনেক ব্যথা হয়, যেটাকে আমরা বলি হ্যাপাটাইটিস, ঠিক আছে। এবং আমরা জানি হ্যাপাটাইটিসের কয়টা প্রকার আছে, 5 টাইপের আছে, ABCDE, ঠিক আছে। এবং 5-এর মধ্যে আবার কাহিনী আছে, আসো একটা একটা করে পড়ি। দেখো তুমি প্রথম 2টা মাথায় রাখবা ওয়াটার দিয়ে, কিভাবে মাথায় রাখবে একটু দেখাই। দেখো ওয়াটার,
ওয়াটার। কেন লিখছি ভাইয়া বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ই, অর্থাৎ কি বলতেছে, হ্যাপাটাইটিস এ ভাইরাস এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস, এই দুইটা ভাইরাস হচ্ছে আমাদের পানির মাধ্যমে সংক্রমিত হয়। তাহলে এই জন্যই আমি কি লিখছি, ওয়াটার লিখছি। আর কখনো ভুলবা? তাহলে হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ই হচ্ছে আমাদের পানির মাধ্যমে ছড়ায়। ক্লিয়ার? আচ্ছা, তারপর আর বাকি আছে কি আমার, হ্যাপাটাইটিস বি আর হ্যাপাটাইটিস সি। হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস, এই দুইটার যে সংক্রমণ, দুইটা অনেকটা সেম, দ্যাটস আমি দুইটা একসাথে পড়তেছি। কিভাবে? সেটা হচ্ছে, একটা হচ্ছে আক্রান্ত মা হইলে মা থেকে যদি সন্তান দুধ পান করে, আক্রান্ত মা কিন্তু আক্রান্ত হইতে হবে। সো আক্রান্ত মা থেকে যদি সন্তান দুধ পান করে তাহলে সন্তান কিন্তু হ্যাপাটাইটিস দ্বারা আক্রান্ত হবে, প্রথম কথা এটা। তৃতীয়টা হচ্ছে অনিরাপদ যদি যৌন মিলন হয়, অর্থাৎ এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে পড়বে, ঠিক আছে, অনিরাপদ যৌন মিলনের কারণে হবে। অর্থাৎ যার সাথে যৌন মিলন হচ্ছে তার মধ্যে যদি হ্যাপাটাইটিস থাকে তাহলে যে করতেছে তার মধ্যে এটা ট্রান্সমিট হবে, ঠিক আছে। আসি তারপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে ড্রাগ অ্যাবিউসার। ড্রাগ অ্যাবিউসার মানে বুঝি, দেখো না অনেকে সিরিঞ্জের মাধ্যমে হচ্ছে আমাদের ড্রাগ নেয়, ওই সিরিঞ্জের মাধ্যমে ড্রাগ যারা নেয় তাদের মধ্যে হ্যাপাটাইটিস বি আর সি হওয়ার চান্স অনেক বেশি থাকে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে যারা ট্যাটু করে, ঠিক আছে, দেখা যায় না অনেকে ট্যাটু পিয়ার্সিং করে, ওদের ক্ষেত্রে আমাদের হ্যাপাটাইটিস বি আর সি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। ক্লিয়ার? তাহলে এই 4টা জিনিস মাথায় রাখবা হ্যাপাটাইটিস বি আর সি এর ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, এখন আরো কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো হ্যাপাটাইটিস এ থেকে হ্যাপাটাইটিস ই যা আছে সবগুলো হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস, এক্সেপ্ট হ্যাপাটাইটিস বি। হ্যাপাটাইটিস বি একটা ডিএনএ ভাইরাস, এছাড়া বাদবাকি যা আছে সবগুলো কিন্তু আরএনএ ভাইরাস। ক্লিয়ার? তাহলে হ্যাপাটাইটিস বিটাই শুধুমাত্র ডিএনএ ভাইরাস, আর বাদবাকি যা আছে সবগুলো কিন্তু কি আরএনএ ভাইরাস, এটা তোমাকে জানতে হবে। এরপর জানতে হবে হ্যাপাটাইটিস সি, এটার কি একটা স্পেসিফিক নাম আছে, এটাকে আমরা বলি তুষের আগুন। তোমরা কি কেউ দেখছো তুষের আগুনটা বেসিক্যালি কিরকম হয়? এটা কিন্তু খুবই ভয়ঙ্কর, মানে এটা অনেক র্যাপিডলি আগুনটা ছড়ায়। সো কেন এটার নাম ওইটা দিচ্ছে? কারণ হ্যাপাটাইটিস সিটা খুবই মারাত্মক এবং এটার একটা নাম হচ্ছে নীরব ঘাতক। অর্থাৎ তোমার হ্যাপাটাইটিস বি হয়েছে তুমি বুঝতে পারবা, বুঝছো? তোমার যদি হ্যাপাটাইটিস বি হয় তুমি বুঝতে পারবা, কিন্তু তোমার যদি হ্যাপাটাইটিস সি হয় তুমি খেয়ালই করবা না, তোমার বডির যে লিভার সেলগুলো যে ডিস্ট্রাক্ট হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি নিজে জানবা না, বুঝছো? যেহেতু তুমি নিজেই জানবা না এবং এমন টাইমে জানবা যখন এটাকে আসলে মানে ব্যাক করার কোনো চান্স নাই, অথবা থাকলেও খুবই কম। সো এর জন্য এটাকে আমরা বলি নীরব ঘাতক কিংবা তুষের আগুন। ক্লিয়ার? অর্থাৎ তোমার যদি হ্যাপাটাইটিস সি হয় তুমি নিজেই খেয়াল থাকবে না যে তোমার হ্যাপাটাইটিস সি হয়েছে, আনটিল তোমার একটা সিভিয়ার ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, বডির মধ্যে খুব মারাত্মক কিছু হচ্ছে, লিভার সেল অনেক ডিস্ট্রাক্ট হচ্ছে, তারপর তুমি বুঝতে পারবা তোমার হ্যাপাটাইটিস সি হয়েছে। আচ্ছা, তাহলে ভাইয়া দেখো আমাদের একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু হ্যাপাটাইটিস এও শেষ, হ্যাপাটাইটিস ইও শেষ, হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন তাহলে বাকি আছে কি? আমাদের বাকি আছে কিন্তু হ্যাপাটাইটিস ডি ভাইরাস, তাই না? HDV, হ্যাপাটাইটিস ডি ভাইরাস। তো এই ডি ভাইরাস থেকে জাস্ট একটা জিনিস জানতে হবে, সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে হ্যাপাটাইটিস ডি ভাইরাসটা আছে, এই ভাইরাসের একটা নাম আছে, এটাকে আমরা বলতে পারি স্যাটেলাইট ভাইরাস। কি বলবো? স্যাটেলাইট ভাইরাস, এবং এটা পরীক্ষা আসতে পারে, সো এটা তুমি চাইলে খাতার মধ্যে লিখে রাখতে পারো। এটাকে বলি আমরা স্যাটেলাইট ভাইরাস। কেন এটাকে আমরা স্যাটেলাইট ভাইরাস বলি? কারণ আছে, কারণ এই যে ভাইরাসটা এটা নিজে নিজে প্রতিলিপিত হইতে পারে না, বরঞ্চ তাকে হ্যাপাটাইটিস বি এর সাহায্য নেওয়া লাগে। ওকে, সো আমাদের হ্যাপাটাইটিস ডিটা হচ্ছে স্যাটেলাইট ভাইরাস, অ্যান্ড এটা নিজে নিজে প্রতিলিপিত হইতে পারে না, এটার কার সাহায্য নেওয়া লাগে? হ্যাপাটাইটিস বি ভাইরাসের সাহায্য নেওয়া লাগে। সো আমাদের হ্যাপাটাইটিস থেকে এই জিনিসগুলো পড়লে আমার জন্য এনাফ। ওকে, আসো আমরা পরের দিকে আগাই। এখন আমাকে কয়েকটা জিনিস পড়তে হবে, ধরো হ্যাপাটাইটিসের ক্ষেত্রে আমার লক্ষণটা পড়বা, তাহলে রোগের লক্ষণের ক্ষেত্রে মেইন তো এখানে জাস্ট একটা, এটা মাস্ট দিতে হবে, সেটা হচ্ছে আমরা তো জানি হ্যাপাটাইটিস বি এটার মেইন যে সিমটমস, মেইন যে লক্ষণ সেটা কি? জন্ডিস। খুব সিম্পল। সো তুমি জন্ডিস বুঝবা কেমনে? সাপোজ ধরো আমি কিছু তোমাকে প্র্যাকটিক্যাল লাইফের কথাবার্তা যদি বলি, আমাদের হচ্ছে আপার যে স্ক্লেরা, আমার তো স্ক্লেরা আমরা কোথায় আছে জানি, তাই না? চোখের মধ্যে। চোখের যে তুমি এরকম করে পেশেন্টকে নিচের দিকে তাকাতে বলবা, তাহলে উপরের যে অংশ সেটা হচ্ছে নর্মালি সাদা থাকে না, সো তোমার যদি আমার জন্ডিস হয় সেক্ষেত্রে এটা কাইন্ড অফ ইয়েলোইশ হয়ে যাবে। তো একটা হচ্ছে এটা, তাহলে পারবো একটা। সেকেন্ডলি যেটা মাথায় রাখতে হবে, ধরো আমাদের হ্যান্ড,
আমাদের হাতগুলো কি হয়ে যাবে, কাইন্ড অফ হলদে হয়ে যাবে, ঠিক আছে। সো আপাতত এই দুইটা জিনিস দেখে আমরা আসলে বুঝতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি জন্ডিস হয়েছে কিনা। কিন্তু আমাদের টাং দেখেও কিন্তু আমরা বুঝতে পারি আমাদের মানে প্রত্যেকটা এরিয়া, বডির যে সুপারফিশিয়াল এরিয়াগুলো আছে এগুলো কাইন্ড অফ হলুদ হয়ে যাবে, সেটাতে আমরা বুঝতে পারি তার কি হয়েছে, জন্ডিস হয়েছে, কিংবা তার আলটিমেটলি আসলে হ্যাপাটাইটিস দিয়ে চান্সটা আছে। ওকে, আচ্ছা। সো হয় কি, এই যে হ্যাপাটাইটিসের আলটিমেট ফেটটাকে অর্থাৎ গোলসটাকে সেটা একটু যদি তোমাকে লিখে দেই, সেটা একটু জানতে হবে। সেটা হচ্ছে কি জানো, দেখো এই যে কোনো একটা মানুষের ধরো হ্যাপাটাইটিস হইলো, সে কোনো পাত্তা দিল না, ঠিক আছে, হ্যাপাটাইটিস হইলো, সে কোনো পাত্তা দিল না, পরে ওইটা হচ্ছে আরেকটু সিরিয়াস হয়ে যাবে ফাইব্রোসিস। ফাইব্রোসিস মানে আমাদের ওই জায়গাটা অনেক শক্ত হয়ে যাবে, মানে ওখানে কিছু সেপ্টা তৈরি হবে, ঠিক আছে, মাশরুমে যেরকম সেপ্টা আছে ওরকম শক্ত শক্ত কিছু মানে কাইন্ড অফ রশির মতো সেপ্টা তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা ফাইব্রোসিস বলি। ফাইব্রোসিস থেকে আলটিমেটলি আমাদের লিভার সিরোসিস হয়ে যাবে। আমরা লিভার সিরোসিস, আশা করি নামটা সবাই শুনছি, লিভার সিরোসিস হয়ে যাবে, এবং সিরোসিস থেকে আলটিমেটলি ক্যান্সারে কনভার্ট হয়। তাহলে এই যে ফ্লো চার্টটা একটু মাথায় রাখবা, কোত্থেকে আসলে রোগটা প্রোগ্রেস হয়ে কোথায় যায়, আলটিমেটলি কিন্তু লিভার ক্যান্সার হয়ে ওই মানুষটা মারা যেতে পারে, এটাকে ফালমিটেন্ট লিভার ক্যান্সার বলে, বাট একটু না জানলেও চলবে। তো আসি এবার হচ্ছে তোমার পরীক্ষার মধ্যে শর্ট কোয়েশ্চেন, মানে ছোটো ছোটো খাটো কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেয়, মানে লক্ষণ দেয়, তারপর প্রতিরোধ দেয়, কিংবা কীভাবে রোগ নির্ণয় করে এটা দিয়ে দেয়। সো হ্যাপাটাইটিস এই জন্য পড়তে হবে, তাহলে আমরা লক্ষণটা ইজিলি পারবো। আর রোগ নির্ণয় থেকে আমাকে কি কি পড়তে হবে, রক্তের বিলিরুবিনের মাত্রা চেক করবো। আমরা তো জানি বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া মানে কি, আমাদের কি এই যে পোর্শনগুলো বলছি ওগুলো কি হয়ে যায়, হলুদ হয়ে যায়। কেন হলুদ হয়ে যায়, কারণ রক্তের মধ্যে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যায়। ওকে, আচ্ছা। তারপর একটা হচ্ছে এসজিপিটি এর মাত্রা বেড়ে যায়। এগুলো এত ডিটেলস এখন জানতে হবে না, এগুলো সব মেডিকেল টার্মস, যা দুইটা নাম মাথা রাখবা, এসজিপিটি, বিলিরুবিন। বাট মেইন যেটা হ্যাপাটাইটিস বি যদি বলে খালি, কারণ আমার তো আরও বহুতগুলো আছে তাই না, সি আছে, ডি আছে, ই আছে, খালি যদি হ্যাপাটাইটিস বি নির্ণয়ের জন্য সবার আগে কোনটা করবা বলবা, সেক্ষেত্রে তোমরা বলবা HBsAg, যেটাকে আমরা বলি HB সারফেস অ্যান্টিজেন, HB সারফেস অ্যান্টিজেন, এটাকে এই নামে ডাকা হয়। সো এই অ্যান্টিজেন টেস্ট করে আমরা বেসিক্যালি বলতে পারি তাকে হ্যাপাটাইটিস বি আক্রমণ করছে। তাহলে আমরা মোটামুটি পড়ে ফেলছি কীভাবে আমরা রোগটা নির্ণয় করব। এখন আমরা পরের ধাপে কী করবো, কীভাবে তাকে ট্রিটমেন্ট দিব। সো আমরা জানি প্রতিরোধ করার জন্য আমার কী করা লাগে, ভ্যাকসিন দেওয়া লাগে। যেহেতু ভাইরাসকে প্রতিরোধ করার দুইটা ওয়ে আছে, এটা একটু জানতে হবে। দেখো আমরা ভাইরাসের ক্ষেত্রে, দেখো আমরা তো বলছি ভাইরাসের ক্ষেত্রে কি কাজ করে না, অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না, কারণ অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক তুমি দিতে পারবা না। সো ভাইরাসের ক্ষেত্রে তুমি দিবা কি, দেখো ভাইরাসটাকে প্রতিরোধ করার জন্য আমার ছোটোবেলায় দেখো নাই আমাদের আব্বা আম্মারা আমাদেরকে অনেকগুলো ভ্যাকসিন দিছে। তো ভাইরাসের প্রতিরোধের সবচেয়ে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ভ্যাকসিন দেওয়া। অ্যান্ড ভ্যাকসিন ছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইন্টারফেরন হচ্ছে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ। কি বলা যায়, অ্যান্টিভাইরাল ড্রাগ। এর চেয়ে ডিটেলস তোমার জানতে হবে না, একটু তুমি মাথা রাখলে মোর দেন এনাফ। ওকে, আচ্ছা। তাহলে আমাদের এই যে প্রতিরোধ কিভাবে করবো, সেটা হচ্ছে ভ্যাকসিন দিতে হবে। হ্যাপাটাইটিস বি এর ভ্যাকসিনটাকে আমরা বলি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। আমি একটু এখানে তোমাকে লিখে দেই, হ্যাপাটাইটিস বি এর জন্য যে ভ্যাকসিনটাকে দিব সেটাকে আমরা বলি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যেটা ডোজটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এটা ডোজ হচ্ছে 4টা। এটা ডোজ কয়টা, 4টা। তো অনেকে আসলে এখানে কনফিউজ কেন হয় জানো, কারণ ভাইয়া লেখছে এখানে প্যান্টা মানে কি ভাইয়া, 5টা, তো 4টা মানে কি। আসলে এখানে পেন্টাভ্যালেন্ট যে জিনিসটা লেখছে সেটা আসলে তোমার ডোজকে ইন্ডিকেট করে নাই। এই পেন্টাভ্যালেন্ট মানে অন্য কিছু। এই পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে এই একটা ভ্যাকসিন 5টা রোগের বিরুদ্ধে কাজ করে। কি কি আমি যদি তোমাকে একটু দেই, সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট মানে 5টা রোগ। একটা হচ্ছে আমাদের ডিপিটি, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের হিমোফাইলাস। ওকে, আচ্ছা, ওকে। তাহলে আমাদের ডিপিটি, হিমোফাইলাস, একটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। আচ্ছা, ডিপিটি মানে কি, ডিপথেরিয়া, পার্টেসিস, টিটানাস, তারপর হচ্ছে হিমোফাইলাস, তারপর ইনফ্লুয়েঞ্জা। তো এই 5টার উপরে আমার বেসিক্যালি পেন্টাভ্যালেন্ট দিলেই আসলে কি কাজ করে, সরি এখানে আমাদের একটু বলতে ভুল হয়েছে, এখানে হ্যাপাটাইটিস বি হবে, ঠিক আছে। এই 5টা, তাহলে ডিপথেরিয়া, পার্টেসিস, টিটানাস, এই হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে হ্যাপাটাইটিস বি। তো এই 5টা হয়ে গেছে না টোটাল। ওই 5টার জন্য একটা ভ্যাকসিন, দ্যাটস এটাকে আমরা বলি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এখন তুমি ক্লিয়ার? ওকে, বাট এটা ডোজ কয়টা, ডোজ হচ্ছে 4টা। তো একটু মাথা রাখলে তোমার জন্য চলবে। দেখি তো ভাই তুমি কোয়েশ্চেন পারো কিনা, এগুলো সব ডিউর কোয়েশ্চেন। দেখো তুষের আগুন বা নীরবঘাতক কাকে বলা হয়, আমরা ভাই পড়ে ফেলছি, হ্যাপাটাইটিস সি ভাইরাস, পারবো তাহলে। ওকে, এবার আমরা পড়বো ডেঙ্গু জ্বর। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। এখান থেকে আসবে কিরকম জানো, কারণ, লক্ষণ, প্রতিকার কিংবা প্রতিরোধ।
তাহলে আমাকে পারতে হবে। ওকে, আসো তাহলে আমাদের ডেঙ্গু নিয়ে আগে বিস্তারিত জানতে হবে, অ্যাকচুয়ালি ডেঙ্গুটা কী টাইপের ছিল বা ডেঙ্গুতে কী হয় না হয়। তো আপাতত আমরা তো জানি ডেঙ্গুটা আপাতত আমরা পড়ে ফেলছি, ডেঙ্গুটা হচ্ছে একটা ফ্লাবি ভাইরাস। এটা আমি তোমাকে আগে বলে দিছি না, এটা ফ্লাবি গোত্রের একটা ভাইরাস। এবং তারপর সেকেন্ড যে জিনিসটা বলছি এটা একটা ডিএনএ ভাইরাস। তোমাকে বলছি প্রাণীদেহের মধ্যে কমন যে ভাইরাস সেটা বেশিরভাগই আরএনএ ভাইরাস, বেশিরভাগই এগুলো কি আরএনএ ভাইরাস। এবং আরেকটা তোমাকে বলছিলাম এই যে ভাইরাস, এই ভাইরাসটার শেপ কীরকম ছিল দেখি বলো তো, তোর পিএইচডি এটা দিয়ে নেমোনিক্স দিয়ে মনে রাখাইছিলাম, মনে আছে লাস্টে ডি ডি দিয়ে কী ছিল, গোলাকার ছিল। ওকে, গোলাকার, তাহলে এটা গোলাকার। তাহলে আমরা মোটামুটি এটা ফ্লাভি ভাইরাস গ্রুপের, এটা একটা আরএনএ ভাইরাস, এটার শেপটা হচ্ছে গোলাকার। তিনটা জিনিস জানছি, তার সাথে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডেঙ্গুর 4টা সেরোটাইপ আছে। সেরোটাইপ মানে কি, মানে এই যে একটা ডেঙ্গু তার 4 রকম টাইপ আছে। সেরোটাইপ তাহলে কয়টা, 4টা। সো এটা অনেককে তোমরা দেখবা ওই যে তোমাদের বাবা মা কিংবা আঙ্কেল বা ধরো বোন যারা হচ্ছে ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছে, দেখবা ওরা অনেক আগে একবার ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছে, পরে আবার তারা কি ডেঙ্গু দ্বারা আক্রান্ত হইতে পারে। সো তুমি তো জিজ্ঞাসা করতে পারো ভাইয়া আপনি তো বলছেন মানে মোটামুটি একবার যদি আমরা কিছু দিয়ে আক্রান্ত হই ভাইরাস, তো আমার বডি তো সেটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলে, তাহলে পরের বার কেন আবার আক্রান্ত হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরের বার তো আক্রান্ত হওয়ার কথা ছিল না, কারণ তো তার বডি তো অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, তারপরেও কেন তার কি ডেঙ্গু দ্বারা আক্রান্ত হচ্ছে? এইটার আনসারটা হচ্ছে এই জায়গায় আছে। কারণ কি জানো, আমরা বলছি না ডেঙ্গু সেরোটাইপ 4টা। ধরো প্রথমবার হচ্ছে 1-2 দিয়ে আক্রান্ত হয়েছে, তো পরের বার যদি 3-4 দিয়ে আক্রান্ত হয় তাহলে তার বিরুদ্ধে তো কি তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি করা নাই, কারণ প্রথমবার তো আক্রান্ত হয়েছে 1-2 দিয়ে, 1-2 অ্যান্টিজেন দিয়ে। তো 1-2 অ্যান্টিজেনের জন্য 1-2 অ্যান্টিবডি তৈরি হয়েছে, বাট 3-4-এর জন্য তো তৈরি হয় নাই। তো পরের বার তো এটা আবার নতুন করে আবার আক্রমণ করতে পারবে, কারণ সেরোটাইপ কয়টা আছে, 4টা আছে। তাহলে সেরোটাইপের কাহিনী বুঝতে পারছি। তাহলে এই জিনিসগুলো ডেঙ্গু থেকে লাগবে, বাট যেটা আসবে সেটা হচ্ছে ডেঙ্গু জ্বরের লক্ষণটা। তো ডেঙ্গু জ্বর 3 টাইপের থাকে, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে হ্যামোরেজিক, আরটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। আগে এই 3টে চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা। সাধারণ যে ডেঙ্গু জ্বর, এটার জ্বরের মাত্রাটা মুখস্থ করবা 103 থেকে 105। দেখবা যখন তুমি ম্যালেরিয়া পড়বা তখন ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখবা 104 থেকে 106 এরকম পড়বা। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? ম্যালেরিয়ার ক্ষেত্রে 104 থেকে 106 পড়তে পারবা। ওকে, আচ্ছা। তারপর আমাদের সাধারণ ডেঙ্গু জ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণ সেটা হচ্ছে মেরুদণ্ডের ব্যথা, তার সাথে মাংসপেশি, হাড়, সন্ধি, কোমরে এসব সবখানে ব্যথা হবে। তো আমি একদম সিম্পলি যদি বলি, আমি এখানে হয়তো জিনিসটা লিখে দিই নেই এই জায়গায়, তাহলে তোমাকে একটু লিখে দিই। তাহলে ডেঙ্গু জ্বরের আমাদের সবার প্রথম যেটা, সেটাকে আমরা বলি সাধারণ ডেঙ্গু জ্বর, অর্থাৎ এটা 3 টাইপের হতে পারে। তো প্রথমটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বরের মধ্যে কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে 103 থেকে 105 হচ্ছে তার বডির ফারেনহাইট, হচ্ছে তার বডি টেম্পারেচার থাকে। সেকেন্ড যে জিনিসটা জানতে হবে তার হচ্ছে কি মেইন যে সিমটমস, সেটা হচ্ছে মেরুদণ্ডে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, তার সাথে মাংসপেশিতে ব্যথা। এখন এখানে একটা তোমাকে কাহিনী বলবো, এটা হচ্ছে এখন বলবো না, এটা হচ্ছে আমি যখন চিকুনগুনিয়া পড়াবো তখন তোমাকে বলবো। ঠিক আছে, দেখো তো আলটিমেটলি বলতে গেলে আমাদের পুরো বডিতে জেনারেলাইজড উইকনেস থাকবে, তারপর হচ্ছে পুরো বডি আমার ব্যথা করবে, মানে জেনারেলাইজড পেইন অল ওভার দ্য বডি। ঠিক আছে, সো মেইন হচ্ছে মেরুদণ্ডে অর্থাৎ ব্যাক পেইন হয়, অর্থাৎ মেরুদণ্ডে খুবই ব্যথা করে, মানে উঠতে পারতেছে না, বসতে পারতেছে না। সো এই জন্যে ডেঙ্গুর আরেকটা নাম আছে, ডেঙ্গুকে আমরা বলতে পারি হাড় ভাঙ্গা জ্বর। তো এই জন্যে ডেঙ্গুর একটা নাম আছে, ডেঙ্গুকে আমরা কি রাখতে পারি, হাড় ভাঙ্গা জ্বর। ঠিক আছে, বা ব্রোকেন ফিভার, ব্রোকেন বোন ফিভার, ইংলিশটা অনেক বেশি আসে, সো ইংলিশটা লিখে দিলাম। ঠিক আছে, হাড় ভাঙ্গা জ্বর বা ব্রোকেন বোন ফিভার। ঠিক আছে, আচ্ছা দেখো তো তুমি দেখি একটা, তাহলে আমাকে একটা ক্রস একটা এমসিকিউর আনসার আমাকে বলো তো, এই যে ব্রোকেন টিউলিপ এই জিনিসটা আমরা কই পড়ছি দেখি বলো তো, ব্রোকেন টিউলিপটা কোথায় পড়ছি দেখি বলো তো? এই জিনিসটা পড়ছি আমরা ভাইরাসের উপকারিতাতে। ভাইরাস দিয়ে আমরা কি টিউলিপ ফুলের মধ্যে দাগ দিতে পারি, ওই দাগটাকে আমরা বলতেছি ব্রোকেন টিউলিপ হয়ে যাচ্ছে, নতুন যে টিউলিপটা পাচ্ছি। সো এটা বেসিক্যালি টিউলিপের সৌন্দর্যটা বাড়াচ্ছে। ঠিক আছে, তাহলে সাধারণ ডেঙ্গু জ্বর একটু তোমরা পরীক্ষার জন্য পড়বা, তাহলে এটা আমরা খুব ভালো করে পারবো। তারপরে আসে আমরা হ্যামোরেজিক। হ্যামোরেজিক মানে কি দেখি বলো তো? হ্যামোরেজিক মানে হচ্ছে ব্লিডিং। ঠিক আছে, অর্থাৎ বডির বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। তো এক কথা বলতে গেলে নাক, মুখ, চোখ, তারপর স্কিনের উপর হচ্ছে লাল লাল হয়ে থাকবে। সো আলটিমেটলি বডির ভিতর থেকে ব্লিডিং হচ্ছে, এটা ইন্ডিকেট করে। ঠিক আছে, এবং এটা খুবই সিভিয়ার, এটা কন্ট্রোল না করলে আলটিমেটলি শক হয়ে পেশেন্ট মারা যায়। তারপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম।
ডেঙ্গু শক সিনড্রোম, ওই যে যেটা তোমাকে বললাম আর কি। তো ডেঙ্গু শক হচ্ছে 3 নাম্বার। শক সিনড্রোম মানে কি হয় জানো? এখানে হচ্ছে দেখবা বইয়ের মধ্যে একটা কথা আছে, হেমো কনসেন্ট্রেশন। এই লাইনটা পরীক্ষায় লিখবা, হেমো কনসেন্ট্রেশন। এই জিনিসটা কি? হেমো কনসেন্ট্রেশন, হেমো মানে তো জানি আমরা ব্লাড রিলেটেড কিছু একটা, কনসেন্ট্রেশন মানে ঘনত্ব বাড়তেছে। তো এক কথায় বলতে গেলে শক হলে কি হয় জানো? যে কোনো শকে আমার বডি থেকে, আমরা তো জানি ব্লাডের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্লাডের সলিড পার্ট আছে, আর একটা হচ্ছে প্লাজমা আছে, তাই না? সো ডেঙ্গু শকের ক্ষেত্রে হয় কি, প্লাজমার মধ্যে যে পানিগুলো আছে না, সেটা কমে যায়। তো চিন্তা করো, কোনো একটা জায়গা থেকে যদি পানির পরিমাণ কমে যায়, তো সলিড যেটা তার ঘনত্ব বেড়ে যাবে না? অর্থাৎ এক কথা বলতে গেলে আয়তন কমে যাচ্ছে, অর্থাৎ এক কথা বলতে গেলে আয়তনটা, রক্তের আয়তন কমে যাচ্ছে, যার কারণে রক্তের ঘনত্বটা অনেক বেড়ে যাচ্ছে। এই কন্ডিশনটাকে আমরা হেমো কনসেন্ট্রেশন বলি। তাহলে আলটিমেটলি ডেঙ্গু 3টা সিমটমস আমরা পারবো না, 3টা টাইপ পারবো না, সাধারণ ডেঙ্গু জ্বর, হ্যামোরেজিক ডেঙ্গু জ্বর এবং ডেঙ্গু শক সিনড্রোম। এরপর তুমি তার প্রতিরোধ পড়বা, প্রতিরোধ আমরা পারবো, তাই না? অর্থাৎ আমাদের মশা নিয়ন্ত্রণ বই থেকে খুব ভালো করে পড়ে ফেলবা, কারণ আমরা জানি ডেঙ্গু কী দিয়ে হচ্ছে আমাদের, সেম আমাদের এইডিস এইচএফটি এবং এইডিস অ্যালবোপিক্টাস দিয়ে হচ্ছে। সেম ওয়েতে চিকুনগুনিয়া, সেম মশা, ঠিক আছে? কি কি? এইডিস এইচএফটি এবং এইডিস অ্যালবোপিক্টাস, এই দুইটা, জাস্ট এই দুইটা কষ্ট করে মুখস্থ করে ফেলবা। ওকে, আচ্ছা, এটাও সেম, এটা হচ্ছে আরএনএ ভাইরাস, চিকুনগুনিয়াটাও। তো এই যে চিকুনগুনিয়ার সাথে ডেঙ্গুর একটা কম্পারিজন, এটা কিন্তু আমরা কেউই পারি না। সো এই জন্য কোয়েশ্চেন যদি একটু কঠিন করে ফেলে, ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়া জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, ডেঙ্গুর ক্ষেত্রে জয়েন্ট যে পেইন, এটা কম থাকে, একদম কম থাকে। তাহলে চিকুনগুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যে তোমার ধাপ দিয়ে মাথায় রাখবে সেটা হচ্ছে জয়েন্ট পেইন, খুব বেশি জয়েন্ট পেইন থাকবে, বাট কোনো মাসেলে পেইন থাকবে না, অর্থাৎ মাংসপেশিতে ব্যথা থাকবে না। বাট ডেঙ্গুর ক্ষেত্রে মাংসপেশিতে ব্যথা থাকবে, সাথে জয়েন্ট পেইনও থাকবে, বাট খুবই কম। তাহলে এই দুইটা দিয়ে তুমি চিকুনগুনিয়া ডেঙ্গুকে ডিফার করতে পারবা। ওকে, তারপর তো টেস্ট দিলে তো তুমি ইজিলি পারবা, অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট দিলে ইজিলি আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারবে। বাট আমি তোমাকে জাস্ট রোগীকে দেখে কীভাবে ডিফারেন্সিয়েট করতে পারবা সেটা বুঝাচ্ছি। তারপর দেখো আমাদের উদ্ভিদের ক্ষেত্রে কী কী ভাইরাস দ্বারা রোগ হয়, জাস্ট নামটা মুখস্থ রাখবা। কী কী দেখো, পেপে রিং স্পট ভাইরাস, এটাকে আমরা কী বলি? PRSV, জাস্ট নামটা পড়বা, পেপেয়া রিং স্পট ভাইরাস। এটা কী দিয়ে হচ্ছে সেটা দিয়ে পড়বা, দুইটা মাছি দিয়ে, একটা হচ্ছে আমাদের অ্যাফিড, একটা হচ্ছে ম্যালন অ্যাফিড, আর একটা পিচ অ্যাফিড। এটা এখানে দেয় নাই, তো তোমাকে জাস্ট লিখে দেই, একটা হচ্ছে আমাদের ম্যালন অ্যাফিড, একটা হচ্ছে ম্যালন অ্যাফিড, আর একটা হচ্ছে আমাদের পিচ অ্যাফিড। ওকে, তো এই দুইটা মাছি দিয়ে মাথা রাখবা, জাপ পোকা এবং সাদা মাছি, এই দুইটা দিয়ে আমার কি হয়, আমার পেপার রিং স্পট ভাইরাসটা, অর্থাৎ এটা দিয়ে আমাদের পেঁপের মধ্যে রোগটা হচ্ছে, এবং এটার কারণে পেঁপের শতকরা 90% পর্যন্ত ফলন হ্রাস পায়। তাহলে তুমি একটুক মাথায় রাখলে মোর দেন এনাফ। আমি জাস্ট যতটুকু পড়তে হবে সেটা পড়াচ্ছি। তারপর দেখো নিপা ভাইরাস, এই যে দেখো নিপা ভাইরাস তোমরা অলরেডি বলছি, যেটা এটা হচ্ছে নিপা ভাইরাস। তোমাকে বলছি না, বাদুরের মাধ্যমে ছড়াচ্ছে, শ্বসনতন্ত্রের জটিলতা করে, এবং খেজুর রসের মাধ্যমে জিনিসটা আমরা সংক্রমিত হচ্ছি, ঠিক আছে? তো এটাই এখানে বলছে, আর কিছু জানতে হচ্ছে না। তারপর ধরো জিকা ভাইরাস, তোমাকে বলছি গর্ভবতী মায়ের মাতে করলে সেটা নবজাতকের মাইক্রোসেফালি করতেছে। সব কিছু কিন্তু পড়ায় ফেলছি, ঠিক আছে? দেখি বলো তো, এগুলো কিন্তু ডিউর কোয়েশ্চেন। দেখছো মাইক্রোসেফালি কী জন্য হচ্ছে? জিকার জন্য হচ্ছে। তারপর ধরো ভাইরাসের সংক্রমণের সাথে জড়িত কোনটা, দেখো সিফিলিস, মেনিনজাইটিস, অ্যানথ্রাক্স, এই তিনটা জিনিসই কিন্তু হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার কারণে। এটা যখন আমরা ব্যাকটেরিয়া পড়বো তখন বুঝতে পারবা, ঠিক আছে? বাট আমি তো এটা জানি মাইক্রোসেফালি যে একটা জিকা ভাইরাস দিয়ে হচ্ছে, সেটা আমরা জানি, তাহলে এটা আমরা পারতেছি। দেখো কোন ভাইরাসের সংক্রমণে মশকির ভূমিকা অপ্রয়োজনীয়, আমরা আসলে মাঝে মধ্যে কোয়েশ্চেনটা একদমই খেয়াল করি না। তুমি এইটা পড়ে সাথে সাথে তুমি অপ্রয়োজনীয় না পড়ে তুমি খালি পড়বো হচ্ছে প্রয়োজনীয়, পরে তুমি যেটা আনসার দিবা পুরোপুরি ভুল দিবা। তো তোমাকে বলছো অপ্রয়োজনীয়, মানে এখানে বেশিরভাগই হচ্ছে মশা দিয়ে হচ্ছে, বাট একটা মশা দিয়ে হচ্ছে না। দেখি বলো তো, ডেঙ্গুটা হচ্ছে মশকে দিয়ে হচ্ছে, জিকা ভাইরাসটাও মশকে দিয়ে হচ্ছে, চিকুনগুনিটাও মশকে দিয়ে হচ্ছে, বাট নিপাটা কি দিয়ে হচ্ছে? নিপাটার বাহক হচ্ছে বাঁদুর, ঠিক আছে? এভাবে করে আমাকে কিভাবে আমি এক্সক্লুড করবো এই জিনিসটা আমাকে শিখতে হবে। আসো, মাইক্রোসেফালির জন্য দায়ী, দেখছো এটা অনেকবার আসছে, জিকা ভাইরাস। সো আশা করি আমরা পারবো। এই যে দেখো এবার হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেনগুলো একটু দেখি। ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, প্রতিরোধ। দেখি পারবা না? অবভিয়াসলি পারতে হবে, কারণও পারবো,
লক্ষণও পারবো, কারণ তো আমরা জানি মশকি কামড়, কি মশকি কামড় দিচ্ছে, এইজিস এইজেপ্টি এবং অ্যালবোপিক্টাস। লক্ষণ 3 টাইপ পারবো। প্রতিরোধ তো বলছি, আমার মশা টাঙানো, তারপর পূর্ণাঙ্গ মশককুল নিধন ফগিং মেশিনের মাধ্যমে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের জুভেনাইল কিছু হরমোন আছে যেগুলো দিয়ে হচ্ছে পুরুষগুলাকে বন্ধাত্ব করে ফেলা যায়, মানে মশার মধ্যে যেগুলো পুরুষ আছে তাকে বন্ধাত্ব করে ফেলা যায়, যার কারণে মশা রিপ্রোডাকশন করতে পারে না। ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম পারবা তাই না, ফ্লাভি ভাইরাস, এবং উক্ত ভাইরাসের পোষক দেখছো, মশা 2টা নাম বলে দিবা, ইজি একদম। দেখো 2টা ছত্রাকজনিত এবং 2টা ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদের রোগের নাম, পোষক এবং প্যাথোজেনের বৈজ্ঞানিক নাম লেখো। এটা আসলে এখানে না, এটা আসলে ব্যাকটেরিয়া সহ পড়লে তখন পারবা। বাট ভাইরাস, ভিরিয়ন এবং ভিরয়েড এগুলো বলতে কি বুঝো, অবভিয়াসলি পারবা, ঠিক আছে। সো আমি আমাদের প্রশ্ন যেগুলো এগুলো আমি ইজিলি পারতেছি। বাট এখানে দেখো তোমরা যারা শৈবাল ছত্রাক পড়ছো সেখান থেকে কিন্তু ছত্রাকজনিত এই জিনিসটা তোমরা ইজিলি পারবা, তাই না? দেখি তো ইজিলি পারবা না? কি কি ছিল তোমরা মনে আছে? ওই যে পড়ছো না আলু, আর্লি ব্লাইট ছিল, লেট ব্লাইট ছিল, মনে আছে না? ফাইটোফথোরা ইনফেস্টান্স, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম, পাইথোফথোরা ইনফেস্টান্স। এটা দিয়ে হচ্ছে আলুর লেট ব্লাইট হয়, এবং এটা দিয়ে আয়ারল্যান্ড নামক দেশে তোমার কি পুরোপুরি দুর্ভিক্ষ হয়ে গেছিলো, বিকজ ওই দেশের মধ্যে ভাত হচ্ছে মেইন খাবার না, আয়ারল্যান্ডের যে প্রধান খাবার সেটা হচ্ছে আলু। সো আলু যেহেতু এই যে তোমার এটা দ্বারা আক্রমণ হয়ে পুরো আলু ধ্বংস হয়ে গেছিলো, ওই দেশে কিন্তু দুর্ভিক্ষ শুরু হয়ে গেছিলো। আর আরেকটা হচ্ছে অল্টারনিয়া সোলেনি, অল্টারনিয়া সোলেনি, এই দুইটাই হচ্ছে সেম। এটা হচ্ছে আমাদের আর্লি ব্লাইট, এটা হচ্ছে আর্লি ব্লাইট আগে করে, এটা হচ্ছে পরে করে, দুইটাই হচ্ছে আলুর মধ্যে, এবং এই দুইটা হচ্ছে ছত্রাকজনিত। তারপর আসি ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদের রোগের নাম। ব্যাকটেরিয়াজনিত আমাকে অবশ্যই একটা মাস্ট দিতে হবে যেটা বইয়ের মধ্যে আছে, সেটা কি? ওই যে ধানের যে ব্লাইট রোগ, এটা তোমরা বই থেকে কালেক্ট করে পড়ে নিও, ধানের ব্লাইট রোগ। ধানের ব্লাইট রোগ কী ছিল দেখি বলো তো, এটার যে ব্যাকটেরিয়াটা দায়ী, ব্যাকটেরিয়াটার নাম বলো তো কী ছিল? জ্যান্থোমোনাস অরাইজাই, অরাইজা সেটিভা না ধানের, সেখান থেকে মাথায় রাখবা জ্যান্থোমোনাস অরাইজাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের ভাইরাসটা খুব ভালো করে পড়ে ফেলছি, এবং ভাইরাস থেকে যেখান থেকে কোয়েশ্চেন আসুক না কেন, আমি যা পড়াইছি ইনশাল্লাহ এর বাইরে থেকে কোয়েশ্চেন আসবে না, আমি 90% হোপফুল, ঠিক আছে। অ্যান্ড 90% হোপফুল হইলেই কিন্তু তুমি একদম র্যাঙ্ক করতে পারবা। ওকে, সো তোমার যেটা কাজ সেটা হচ্ছে যেভাবে পড়াইছি না ওটা নোট করে ফেলবা, নোট করে তুমি চাইলে এটা আমাদের গ্রুপের মধ্যে দিতে পারো, কিংবা তুমি প্রত্যেকটা জিনিস নোট করে করে রাখবা, এবং যত বেশি পারো এক্সাম দিতে থাকো। এটা আমি ওভারঅল একটা ভার্সিটিতে ভালো করে একটা টিপস বললাম আর কি। আর তোমাকে তো আমি শুরুতে 2টা কথা বলে ফেলছি, এনিথিং যেটা তোমার একটু কনফিউজিং মনে হয়, ট্রাই টু লার্নিং থ্রু দ্য ন্যামোনিক্স। অ্যান্ড সেকেন্ডলি তোমাকে জানতে হবে কী কী জিনিস পড়তে হবে, কী কী জিনিস তুমি চাইলে স্কিপ করতে পারবা। সো আজকের ক্লাসটা একটু পর্যন্ত থাকবে, আমরা আমাদের পরের পার্টে ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া দুইটা একসাথে পড়ে ফেলবো। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।